ওকে, গুড ইভিনিং সবাইকে। আশা করি আমার কথা শোনা যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি ভেরি গুড। স্যার। সো লাস্ট ক্লাসে আমরা কোন টপিক নিয়ে কথা বলেছিলাম? টেন্স। স্যার টেন্স হ্যাঁ, আমরা টেন্স নিয়ে কথা বলেছিলাম। তো টেন্সের বিষয়গুলো কি সবাই একটু রিভিশন দিয়েছো, দেখছো? জি স্যার, দেখ। হুম। ইজ দেয়ার এনি কনফিউশন অফ এনি আদার থিংস? কোনো কনফিউশন আছে কারো? হুম। বলো, কারো কনফিউশন আছে টেন্স নিয়ে? না স্যার। হ্যাঁ, আমি একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন তোমাদেরকে ওটা বেশি বেশি পড়তে হবে। হ্যাঁ, যত বেশি পড়বা, দেখো গ্রামারের বিষয়গুলো কিন্তু আমি একটু ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ অতগুলো জিনিস যদি আমি রিডিং দিয়ে শুধু পড়াতে চাই বা পড়িয়ে নিই এখানে বসে বসে, এটা কি সম্ভব? তোমাদের কি মনে হয়? হুম। না স্যার, নো সম্ভব স্যার। না। হ্যাঁ, আমি যেহেতু বেসিক বিষয়গুলো যেগুলো আমাদের সেন্টেন্সের জন্য লাগবে, এরকম বিষয়গুলোকে তোমাদের সাথে আমি একটু উপস্থাপন করছি, কিছু আলোচনা করে দিচ্ছি। তোমাদের আমি যদি 5 মিনিট পড়ি, তোমাদের 25 মিনিট পড়তে হবে। ঠিক এইভাবে পড়ে পড়ে বিষয়গুলোকে আয়ত্ত করতে হবে। যত বেশি পড়বা তত বেশি ক্লিয়ার হবে। এবং তোমার অনেকের আরেকটা বিষয় একটু সমস্যা ফিল করতেছি যে স্যার, আমরা তো রাইটিংয়ে বেশি জোর দিব নাকি আসলে আমাদের একাডেমিক পড়ায় বেশি জোর দিব। এই কথাটা তো আগেই ভাবতে হতো। বিষয়টা হলো এরকম যে তোমরা এখন রাইটিংটাকে মনে করতেছো যে তোমাদের পড়ার জন্য বাধা। ব্যাপারটা ঠিক এরকম যে ওই ভোতা কোড়াল দিয়ে গাছ কাটার মতো, যেটা আমি আগেও হয়তো অনেককে শুনেছো, এই কথাটা বলেছি যে ভোতা কোড়াল দিয়ে গাছ কাটার মতো। আমরা কি কোড়ালটাতে ধার দিব নাকি গাছ কাটা শুরু করব? কোনটা? ধার ধার দিতে দিতে হবে। হবে হ্যাঁ, আগে। না ধার দিতে গেলে যদি দেরি হয়ে যায় গাছ কাটতে, বলো। এখন তাহলে আরো দেরি হবে তো। তুমি তো ভাবতেছো যে অন্যেরা অলরেডি কুড়াল ধার দেওয়া, অনেকের কুড়াল আছে ধার দেওয়া, তারা তো গাছ কাটা শুরু করছে স্যার। আর আমার তো ভোতা। তাহলে এখন আমি যদি কুড়ালে ধার দিতে যাই, তাহলে তো ওরা তো অলরেডি অনেকগুলো গাছ কেটে ফেলবে। তাহলে আমি এখন কি করব? আমি কি গাছ কাটা শুরু করব না কুড়াল ধার দিব, বলো? হুম। অন্যদের দেখে লাগছে, নিজে যা, নিজের যতটুকু ধারণ ক্ষমতা হ্যাঁ, তা সেটাই তো যেভাবে। বুঝতেছো না তোমরা, তোমরা সেটাই বুঝতেছো না। হ্যাঁ, যে স্যার অন্যেরা কি করছে সেটা নিয়ে টেনশন। তা অন্যদের কুড়াল তো আগে থেকে ধার দেওয়া আছে। হ্যাঁ, অথবা অন্যেরা ভোতা কোড়াল নিয়ে গাছ কাটতে, তোমার কি? তুমি কোনটাকে ভালো মনে করো সেটা আগে বোঝো, যে তোমার কোনটা প্রয়োজন। তাই না? এখন তুমি ভোতা কোড়াল দিয়ে গাছ কাটতে গেলে তোমার যদি 1 ঘন্টা দেরি হতো, তখন তো 3 ঘন্টা লেগে যাবে। 3 ঘন্টার জায়গায় তুমি যদি 1 ঘন্টা ধরে কোড়ালটাকে ধার দাও, তাহলে ওই গাছ কাটতে লাগবে আরো 1 ঘন্টা। তাহলে তোমার 2 ঘন্টা আরো হাতে পাবা। হ্যাঁ, বা 2 ঘন্টা আরো বেশি গাছ কাটতে পারবা। সেটা নিয়ে আমাদের টেনশন না। টেনশন হচ্ছে স্যার অন্যেরা গাছ কাটতেছে, তাহলে আমিও গাছ কাটা শুরু করবো। আমার কোড়াল ধার দেওয়া হোক আর না হোক, তাহলে কি হবে বলো? হুম। না স্যার, হ্যাঁ। অনুসরণ করে লাভ নাই। হ্যাঁ, তা এই জন্য পড়াশোনা তো করতে হবে, সাথে সাথে যেগুলো বলছি এগুলো খুব বেশি যে টাইম লাগবে, তোমরা যে সেই কেজি বেজির স্টুডেন্ট আছো, পড়লে পারে বুঝবা না তেমন না। যেহেতু আমরা সপ্তাহে 2টা করে ক্লাস দিচ্ছি, মানে এক একটা ক্লাসে আগে তুমি 4 দিন করে সময় পাচ্ছ। 1 ঘন্টা করে দিনে সময় দিলেও 4 ঘন্টা হয়। 4 ঘন্টা লাগার কথা না আমি যা পড়া দিয়েছি। এগুলো কি মুখস্থের জন্য দিচ্ছি না বোঝার জন্য দিচ্ছি? তোমার কি পরীক্ষা আসবে? অজগারি ভাব কাকে বলে, কত প্রকার না কি? স্যার। হ্যাঁ, না স্যার। তোমাকে বোঝার জন্য দেওয়া। তুমি একবার করে উপন্যাসের মতো রিডিং দিলেও তুমি অনেক কিছু বুঝবে, এবং এই বইটাতে সেভাবে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আচ্ছা, তো সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। জি আচ্ছা, স্যার। ভেরি গুড। ওকে। আর তোমাদেরকে তো বলে বলে তো ক্লাসে আনতে পারলাম না, অযথাই তোমরা টাকা দিলা। এই রাত 10টাতেও তারা ব্যস্ত। হুম। 7টার সময় ব্যস্ত, 8টার সময় ব্যস্ত, 9টার সময় ব্যস্ত, 11টার সময় ব্যস্ত, সব সময় ব্যস্ত ছেলে মেয়ে। পড়াশোনা করার টাইম নেই। আবেগ নিয়ে শুধু টাকা পয়সা খরচ করে বাপের। তাহলে টেন্স যেহেতু আমরা মোটামুটি বুঝেছি, বিশেষ করে আমি যে টেন্সগুলোর কথা বলেছি সেই জায়গাটা একটু বিশেষ করে খেয়াল রাখবা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং আমরা
পারফেক্ট টেন্স নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম মনে হয় নাকি? জি স্যার। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে তো আমরা কথা বলেছি। ওর সাথে আমরা ফিউচার এবং মানে বাকি যে 12টা টেন্সের ভিতরে এই 3টা টেন্স হচ্ছে একটু ভিন্ন ভিন্ন মাত্রার, বাকি টেন্সগুলো সব একই। যেমন যত ইনডেফিনিট আছে সব একই ধরনের সেন্স দেয়, যত কন্টিনিউয়াস আছে সব একই ধরনের সেন্স দেয়, কিন্তু এই 3টা পারফেক্ট আছে, 3টা পারফেক্ট 3 সময়ের 3 ধরনের সেন্স দেয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, যেটা আমরা এখানে এই জায়গাটা নিয়ে একটু বলছিলাম যে পরে কথা বলবো। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গায় অনেক সময় আমরা পাস্টের সাথে মিলিয়ে ফেলি যেহেতু। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি ছিল? যে কাজ শেষ কিন্তু ফলাফলটা এখনো কি বর্তমানে আছে, তাই না? এটা হুম, জি স্যার। আচ্ছা। জি স্যার। তো এখন তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কি বলবো? পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স এবং হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এই 3টা টেন্সের সেন্সটা কি ধরনের? কারো জানা আছে পাস্ট পারফেক্ট টেন্সের সেন্সটা কি? বলো তো তোমরা যারা জানো সবাই একটু বলো। পাস্ট পারফেক্ট কি ধরনের সেন্স দেয়? স্যার দুইটা কাজের মধ্যে যেটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট আর পরেরটা পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, মূল কথা হলো পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট একই ধরনের সেন্স দেয়। একই ধরনের সেন্স মানে অতীতের ও এই ধরনের সেন্স দেয়, ফিউচারেরও ও ওই ধরনের সেন্স দেয়। মানে হচ্ছে কোনো একটা সময় বা অন্য একটা কাজের আগেই কাজটা হয়ে যাবে। ঠিক আছে তো? তাহলে কোনো সময় বা অন্য কাজের আগেই একটি কাজ সম্পাদিত হলে এইটা বোঝায়, সেটা ফিউচার হোক অথবা পাস্ট পারফেক্ট হোক, এই দুটো একই সেন্স দেয়। তার মানে কি এখানে কি আছে? শুধু কি কাজ আছে না সময়ও আছে? এখানে শুধু কি কাজ আছে না সময়ও সময়। আছে? সময়ও আছে, হ্যাঁ। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্সে আমরা এমনটাই বুঝবো যে আগেই হয়ে যাবে, তাই তো? সেটা ভবিষ্যতেও আগে হয়ে যাবে, অতীতেও আগে হয়ে যাবে। কোনো একটা সাপেক্ষ থাকবে এই জায়গায়, শুধু সিম্পলি বললে হবে না, কোনো একটা সাপেক্ষ থাকবে এবং সেই সাপেক্ষটা কোনো একটা টাইম দেওয়া হবে অথবা কোনো একটা কাজ দেওয়া হবে। ঠিক আছে, এইটা। তা অধিকাংশ পাস্ট পারফেক্ট টেন্সে আমরা দেখে এসেছি কোনো একটা কাজের আগে হয়ে যাওয়া, তাই তো? কোনো একটা কাজের আগে হয়ে যাওয়াকে বুঝি। আর ফিউচার পারফেক্টে আমরা সময় বা কাজ দুটাকেই পেয়ে থাকি। কেমন? যেমন হচ্ছে যে আমাদের ক্লাস কটার সময় শুরু করা হয় বলো? 10টা। 10টা। আমি তোমাদেরকে বলেছি যে আগামী ক্লাসে সবাই 10টার আগেই, আগামী দিন সবাইকে 10টার আগেই ক্লাসে যুক্ত হতে হবে। এটা কোন টেন্সে হবে বলো তো? ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স। মানে এখানে সাপেক্ষ কোনটা? কিসের আগে হতে হবে? সময়ের আগে। সময়ের আগে, 10টার আগেই, তাই তো? আর যদি বলি আমি ক্লাসে যুক্ত হওয়ার আগেই সবাইকে যুক্ত হতে হবে, তাহলে এখানে কিসের আগে হচ্ছে? কাজের আগে। ক্লাসে যুক্ত হয়। হ্যাঁ, এখানেও আবার কোনো একটা কাজের আগে হচ্ছে, তাই না? তাহলে কোনো কাজের আগে হতে পারে অথবা কোনো সময়ের আগে হতে পারে, এরকমটা সেন্স দ্বারা প্রধানত প্রকাশ করা হয়। বুঝতে পেরেছো? এখন অধিকাংশ ক্ষেত্রে আমরা যেহেতু পাস্টের আগে মানে কাজের আগে দেখে এসেছি, এই কারণেই আমরা এমনটা পাই যে কোনো একটা কাজ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, কিন্তু সবসময় বিষয়টাকে কাজ দিয়ে আমরা বুঝি না, এর সাথে সাথে আমাদের সময়টা দিয়েও আমরা বুঝতে পারি। তাহলে আমরা কয়েকটা উদাহরণ একটু দেখে নিই। দেখো, আমরা তো গঠনটা তো জেনেছি, গঠন নিয়ে তো কারো সমস্যা না, তাই না? দুটা গঠনেরই কি কি আছে? পারফেক্ট মানে কি? পারফেক্ট Have. মানে হ্যাভ, তাই তো? হ্যাভ হ্যাজ হ্যাড। তাহলে পাস্টের জন্য হবে কি? হ্যাড, আর সাথে হবে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল। আর ফিউচারের জন্য কি? শ্যাল অথবা উইল। পারফেক্টের জন্য কি? হ্যাভ, আর Have ভার্বের কি been, হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট এই পার্টিসিপল। হচ্ছে সেন্স। এখন তুমি বাকিটা কিভাবে অ্যাড করবা না করবা সেটা তোমার ব্যাপার। তো আমরা মনে করো এখন একটা সেন্টেন্স যদি এখানে লিখি, মনে করো আমরা কি আছে, পাস্ট, আমরা পাস্ট পারফেক্ট দিয়ে লিখবো, ঠিক আছে তো?
এইখানে প্রধানত আমরা পাস্ট পারফেক্টকে বিশেষ দুইটা গঠনে পাই। পাস্ট পারফেক্টকে আমরা দুটা বিশেষ গঠনে পাই। একটা হচ্ছে বিফোর আফটার দিয়ে, এটা তো আমরা জানি নাকি? জি আর হচ্ছে স্যার। কি নো সোনার ডট ডট দেন ডট ডট অথবা হার্ডলি ডট ডট হোয়েন হোয়েন। ডট ডট অথবা স্কার্সলি, তাই তো? বিফোর অবলিক হোয়েন, এই তিনটা, এই দুইটা সেন্সের, এটা একটা বিফোর আফটার দিয়ে এক ধরনের গঠন, আর এই এইগুলো দিয়ে আরেক ধরনের গঠন। এই গঠনে আমরা প্রধানত পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটাকে মেইনলি খেয়াল করি। এছাড়াও ন্যারেশন বা অন্যান্য ক্ষেত্রে আমরা অনেক সময় পাস্ট পারফেক্ট টেন্স পাই, সেটা পরের ব্যাপার। তো এই গঠনগুলো সম্পর্কে তো আমাদের ধারণা আছে কিনা? জি স্যার। যেহেতু এসএসসি এইচএসসি লেভেলে তোমরা খুব মানে এগুলো নিয়ে ইয়া করেছো, তো আমি একটা উদাহরণ দিব, একটা বাংলা সেন্টেন্স বলবো, তোমরা এই বাংলা সেন্টেন্সটার ইংলিশটা আমাকে দয়া করে লিখে দিবা, তাই তো? এই দুটার মধ্যে কোনটাতে পড়বে? আচ্ছা, বিফোর আফটার দিয়ে তো আমরা ক্লিয়ার যে কোনো কাজের আগে আরেকটা কাজ হওয়া বা এটা বোঝায় নাকি? আর নো সোনার দিয়ে কি কি বোঝায়? কোনো আগে পরে বোঝায় নাকি দুটা প্রায় কাছাকাছি সময় সংঘটিত হবে এমনটা বোঝায়? হুম, কাছাকাছি। কাছাকাছি। হ্যাঁ, মানে বিফোর আফটার দিয়ে যদি আগে পরে বোঝা যায় যে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, কিন্তু এই নো সোনার এটা হচ্ছে একটা কাজ হতে না হতে আরেকটা হওয়া, মানে দুটা প্রায় কাছাকাছি, দুটা প্রায় কাছাকাছি, তার ভিতরে যেটা আগে বলবো সেটা আগে হবে, যেটা পরে বলবো সেটা পরে হবে। এরকম একটা সেন্স প্রকাশ করতে আমরা এই দুটো, তাই ওই যে আগে পরের ব্যাপারটা আছে কিন্তু এখানে। তাছাড়া সিঙ্গেল কখনো অন্য কোনো সেন্সে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি না, জাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি, ঠিক আছে তো? দেখো, যদি আমি শুধু বলি যে আমি বইটি কিনেছিলাম, এটা কোন টেন্সে হবে? পাস্ট, তো পাস্ট বললে হবে না, পাস্ট তো চারটা আছে। পাস্ট ইনডেফিনিটে। পাস্ট ইনডিফিনিট টেন্স, কোনো সাপেক্ষ নেই, কিছু নেই, সিম্পলি বলা পাস্ট টেন্সে। কিন্তু যদি আমি বলি যে ক্লাস শুরু হওয়ার আগেই আমি বইটি কিনেছিলাম, এইটার সবাই একটু দয়া করে আমাকে লিখে দাও গুগল গুগল ক্লাসরুমে, ইয়াতে মেসেজ অপশনে সবাই একটু এসএনএসটা লিখে দাও আমাকে, দেখি সবাই ঠিক মতো লিখতে পারো কিনা। একটু দ্রুত লিখে দেবা সবাই। লিখছি সবাই? জি স্যার। আমি স্ক্রিনটা তাহলে সরালাম। ওকে, তাসমিম, জি তাসমিম স্যার, ওখানে হ্যাকটা মিস গেছে? আমার মিস হয়ে গেছে। আচ্ছা, তামান্না ব্রট হবে না বট হবে কেনা অর্থে?
তামান্না, বট হয়। হ্যাঁ আর দিয়ে ফেলেছো কিন্তু। স্যার ওইটা গুগল মানে আমারে আই হ্যাড লিখছি পরে ওইটা উপরে চলে আসছে আমি মানে ই করে দিছি। হ্যাঁ বুঝতে পেরেছি, টাইপিং এ মিস্টেক হলে কোনো সমস্যা না, টাইপিং এ মিস্টেক হলে কোনো সমস্যা না। আচ্ছা, তা মোটামুটি এটা সবাই ঠিক করেছো, ভেরি গুড। যেখানে আশা করি তাহলে সবার নলেজ ভালোই আছে, যে অন্তত লিখতে গেলে সমস্যা হবে না। ওকে, তাহলে এইটাকে যদি আমি একটু ঘুরিয়ে বলি এবার, হ্যাঁ এইটাকে আমি একটু ঘুরিয়ে বলি একটু, তাহলে কি হবে? দেখি তো এটা আবার ঠিক করে লেখো কিনা, সবাই এটা লেখো পরে দিয়ে। এবার পরে দিয়ে লেখো সবাই। সবাই যেন আবার এআই ইউজ করো না এখানে শিখতে গিয়ে, হ্যাঁ বাড়িতে ইউজ করো, কোনো সমস্যা না, শেখার সময় যেন ইউজ করো না, তাহলে বুঝবো যে তুমি পারো, বিপদ হয়ে যাবে। লিখেছি আমরা সবাই? আফটার আফটার কোথা থেকে শুরু? যাক, তানজিনা, তানজিনা আতিকা, সেন্সটা কি ঠিক হয়েছে? মূলত আফটার দ্য ক্লাস এন্ডেড, এখানে এন্ডেড এর কথা আসলো কি? সেন্সটা কি ঠিক হয়েছে? আছো তুমি লাইনে? শুরু হওয়ার আগে স্টার্টেড। একদিকে শুরু হওয়ার আগেই, আর আফটারের যে ব্যবহারটা তুমি দিয়েছো এটা কি ঠিক মতো হলো? হ্যাঁ, কারণ আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে তুমি আফটার দ্য ক্লাস এন্ডেড এইটাকে যদি তুমি দিয়ে থাকো, তাহলে আই হ্যাড বট দ্য বুক যদি আফটার আগে নিয়ে আসো, তাহলে তো সেন্সটা মিললো না। আই বট দ্য, সুরাইয়া, সুরাইয়া আছো? এই প্যাচটার জন্যই কিন্তু আমি দিয়েছি। সুরাইয়া আছো নাকি লাইনে? একটু রেসপন্স করবা যে আসলে কি তুমি টাইপিং মিস্টেক হয়েছে নাকি বোঝোনি। তুমি দুই জায়গাতেই পাস্ট টেন্স ইউজ করেছো, আফটারের আগেও পাস্ট টেন্স ইউজ করেছো, পরেও ইউজ করেছো, তাহলে কি কোথায় হবে আসলে পাস্ট পারফেক্ট টেন্সটা? একটু জোরে বলো, জোরে। মানে হ্যাডটা হবে কি আফটারের পরে, তাই তো? হ্যাঁ, তাহলে আই বট দ্য বুক আফটার দ্য ক্লাস হ্যাড স্টার্টেড। রেজওয়ান, রেজওয়ান আছো লাইনে? জি স্যার, আমি পরে আবার দিছি ওইটা লিখে লিখে ফস করে চাপ লেগে চলে গেছে, বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে,
বকুল ঠিক লিখেছে আই বট দ্য বুক আফটার দ্য ক্লাস বাদ গেছে, সে টাইপে ধরে নিলাম, টাইপিং মিস্টেক। আই বট দ্য বুক আফটার দ্য ক্লাস। আরিফা মিতু, তোমার একই ঘটনা, দুই দুই সাইডে পাস্ট পারফেক্ট টেন্স লাগিয়েছো। এটা কি তুমি জানো না? আমি জাস্ট তোমরা জানো বলে কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করি না খুব একটা। হ্যাঁ, যে আমার আরিফা আছো লাইনে? হুম, জি স্যার। তুমি কি জানো এই বিষয়টা? জানা আছে? আবার ঠিক করে দিচ্ছি স্যার। পরে ঠিক করে দিছো? আচ্ছা, মানে তুমি জানলেই হবে। আমার যদি বলো স্যার জানি না বুঝিয়ে দেন, তাহলে আমি বুঝিয়ে দিব, কিন্তু যদি জেনে থাকো তাহলে তো সমস্যা নেই। সাইয়েদ ফাহিম, সাহেব ফাহিম, জি স্যার। দুটা কাজটা একসাথে ঘটেনি, একটা আগে ঘটেছে একটা পরে ঘটেছে, তাই না? হুম, জি স্যার। তাহলে দুটাকেই তো আমরা দুইটাই কিন্তু তুমি পাস্ট টেন্স করেছো, তাহলে কোনটা কি হবে তুমি কি জানো না মিস্টেক হয়েছে নাকি জানো না? না স্যার, মিস্টেক হয়েছে। হ্যাঁ, তাহলে কোথায় দিব পাস্ট পারফেক্ট টেন্সটা? কোথায় দিব? আফটারের আগে না পরে? স্যার আগে। আগে হলে তো তুমি তাহলে বোঝনি বিষয়টা। হুম, আচ্ছা, তুমি একটু সেন্টেন্সটা বোঝো, অনেকে হয়তো বোঝনি, একটু কথাটা বোঝো। আমরা পাস্ট পারফেক্ট টেন্স কোনটাকে করব? যে কাজটা আগে হবে সেটা না যে কাজটা পরে হবে সেটা? যে কাজটা আগে হবে সেটা। হ্যাঁ, যে কাজটা আগে হবে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করব। হ্যাঁ, তো এখন বলো তো, ক্লাস শুরু হওয়ার পরে আমি বইটি কিনেছিলাম, তাহলে কোন কাজটা আগে হয়েছে? ক্লাস শুরু আগে হয়েছে। হ্যাঁ, ক্লাস শুরু হওয়ার পরে, তাই তো? ক্লাস শুরু হওয়ার পরে আমি বইটি কিনেছিলাম, তাহলে ক্লাস শুরু হয়ে গেছে, তারপরে আমি বইটা কিনেছিলাম, তাহলে বই কেনাটা হচ্ছে পরে হচ্ছে, আর ক্লাস শুরু হওয়াটা আগে হচ্ছে। ঠিক আছে তো? এইটা আমি আগে বুঝে নিব যে কোনটা কোন টেন্স। তার মানে যে কাজটা আগে হয় সেটাকে আমি পাস্ট পারফেক্ট টেন্সে করব, যেটা পরে হয় সেটা আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। এখন বিষয়টা হলো এই দুটার ভিতরে আমি কোথায় বসাবো কোনটা, এইটা মনে রাখার জন্য খেয়াল রাখবা যে যে কাজটা পরে হবে সেটা আমাকে আগে লিখতে হবে এখানে, আর যে কাজটা আগে হবে সেটা লিখবো কোথায়? পরে। বুঝতে পেরেছো? তাহলে এই কেস, তাহলে পরে মানেই যে কাজটা পরে হয়েছে সেটা আমি আগে লিখবো, আগে মানেই যে কাজটা আগে হয়েছে সেটা আমি আগে লিখবো। এই কথাটা খেয়াল রাখো। পরে মানে যে কাজটা পরে হয়েছে সেটা আগে লিখবো, আর আগে মানে যে কাজটা আগে হয়েছে সেটা আমি আগে লিখবো। আমার কথাটা কি মানে বোঝা গেল তোমাদের? বুঝতে পারছো জি স্যার। যে এই পরে বা আগে এই কথাটাই আমাদের বলে দিবে যে আমি আগে কাকে লিখবো, মানে শুরুতে আমি কাকে লিখবো। আগে আছে মানে যে কাজটা আগে হয়েছে সেটা আমি আগে লিখবো, পরে আছে মানে যে কাজটা পরে হয়েছে সেটা আমি আগে লিখবো। ঠিক আছে? অথবা আরেকটা সেন্সে তুমি মনে রাখতে পারো যে পাস্ট পারফেক্ট টেন্স আগে থাকা মানে আগে লিখবো, পরে থাকা মানে পরে লিখবো। আর পাস্ট পারফেক্ট টেন্স কোনটা হয়? যে কাজটা আগে হয়। কি কথা ক্লিয়ার তো? দেখো অনেকে কনফিউজড হয়ে যাবে, এক্ষেত্রে কনফিউজড হয়ে যাবে। হ্যাঁ, তাহলে প্রথমে আমি ভাববো যে কোন কাজটা আগে হয়েছে, সেটা দিয়ে আমি ধরে নিব এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমি আগে লিখবো না পরে লিখবো সেটা বোঝার জন্য আমি এই শব্দ দুটাকে একটু খেয়াল করব, যে পাস্ট পারফেক্ট টেন্স আগে থাকলে আগে শব্দটা থাকলে আগে লিখবো, পরে শব্দটা থাকলে পরে লিখবো। ঠিক আছে? তাহলে এখন একটু ভাবো তো, ক্লাস শুরু হওয়ার আগেই আমি বইটি কিনেছিলাম, তাহলে কোনটা আমি আগে করেছি? বইটা বইটা আমি কিনেছিলাম, আমি বইটা আগে কিনেছিলাম, আগে লিখবো ওটা আমি, তাই না? ওটাকে আমি আগে লিখবো, তাহলে কি লিখবো? আই হ্যাড bought the book before the class started, এই তো। আর ক্লাস শুরু হওয়ার পরে আমি বইটিকে, তাহলে কোন কাজটা আগে আগে হয়েছে? ক্লাস শুরু আগে হয়েছে। মানে ক্লাস শুরু আগে, তার মানে ওটা আমি পরে লিখবো, তার মানে যে কাজটা পরে হয়েছে সেটা আগে লিখবো। তাহলে আমি কি করেছিলাম? বইটা কিনেছিলাম, তাহলে আই bought the book after the class কি দিব? had started। এইটা দেখো, একটু টেকনিক্যালি মনে রাখলে বিষয়গুলোকে খুব একটা জটিল করে ভাবার কিছু নেই। ঠিক আছে? কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এই জায়গাটা একটু প্যাঁচ থাকে, আমি সেই জন্যই কিন্তু বিষয়টা যে বিফোরটা দিয়ে সহজ হলো, আফটারের সাথে অনেক সময় আমরা প্যাঁচ লাগিয়ে ফেলি। এই ছোটখাটো রুলস গুলো দেখো, এই যে বুশরা আক্তার হালিমা, তুমি একই ভুল করছো। এইটাকে যদি আমি এভাবে লিখতে চাই তাহলে আসলে আলটিমেটলি কি আসে? আলটিমেটলি কিন্তু ভুলটাই আসে। দেখো
দেখো এই সেন্টেন্সটা এইভাবে লেখা হয়েছে, এটা কি ঠিক আছে বলো? এটা জুড়ে গেল এর সাথে আবার, দেখো তো এটা ঠিক আছে কিনা। আফটার দ্য ক্লাস স্টার্টেড আই হ্যাড বট দ্য বুক, তাহলে এর মধ্যে কোন কাজটা আগে হলো? বই কেনাটা আগে হলো। হ্যাঁ, আমি যদি এখন আমি যদি এরকম করে ক্লজটাকে পরে দিই, এই ক্লজটাকে আমি যদি পরে দিই এখন সাজিয়ে, তাহলে কি আমার সেন্টেন্সটা ঠিক হলো? দেখো তো আলটিমেটলি ঠিক হলো কিনা, ঠিক হলো? না স্যার। আমার এই জায়গায় হয়ে যাওয়ার কথা, তাই না? আর এখানে এটা, অতএব ওইভাবে লিখবা না, দয়া করে এইভাবে লিখবা। আর যদি ওইভাবে লিখতেও হয় তাহলে আসলে এরকম হওয়ার কথা ছিল যে আফটার দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড, মানে এই কথাটুকু আগে নিয়ে যাচ্ছ তুমি, তাই না? এইভাবে তুমি লিখতে পারো, সেটা সমস্যা নেই। অ্যাডভান্স রাইটিং এ তুমি এটা ক্লজটা আগেই দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আফটারের পরে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সটা থাকতে হবে, ঠিক আছে তো? এইটা আফটারের সাথে লিঙ্ক থাকতে হবে, কারণ এটার সাথে মিনিংটা হচ্ছে এটা যে ক্লাস শুরু হওয়ার পরে আমি বইটা কিনেছিলাম, তার মানে পরে কথাটা কার সাথে আছে? ক্লাস শুরু, তাহলে ওর সাথে আমাকে দিতে হবে। হ্যাঁ, তা বইটা কেনার আগেই, দেখো বইটা কিনেছিলাম, তাই না? আগেই বইটা কিনেছিলাম, বইটা কিনে ফেলেছিলাম ক্লাস শুরু হওয়ার আগেই। ওকে, তো যাই হোক, তাহলে আরো একটু ভালো করে এটাকে রিডিং দিবা, আরো একটু ভালো করে পড়বা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন যেটা আসতেছি, এর সাথে রিলেটেড নোশনারের সাথে একটা উদাহরণ দিব আমি এখন। নোশনারের সাথে, নোশনারের সেন্সটা তিনটা গঠনই একই, শুধুমাত্র আমাদের কনজাংশন একটু ভিন্ন। তার মানে কি, মাঝের কনজাংশনটা একটু ভিন্ন। নোশনারের সাথে কি বসে? দেন। হার্ডলির সাথে হোয়েন বসে, স্কার্সির সাথে বিফোর বা হোয়েন বসে। এগুলো তোমরা এসএসসি লেভেলে খুব করেছো, তারপরেও তোমরা অনেক সময় ভুলে যাও। এই জন্য আমি এটা একটু রিভিশন করে দিলাম, যদিও অনেকটা সহজ জিনিস তোমাদের কাছে মনে হতো এটা কেন অযথা শুরু করা হলো। ওকে, তো যাই হোক, আমি তাহলে এখানে লিখলাম এখন একটা সেন্টেন্স। আচ্ছা, এখানে গঠনটা কেমন হয় বলো তো? নোশনের সাথে গঠনটা কেমন হয়? এখানে পাস্ট পারফেক্ট টেন্স কোথায়, আগে হয় না পরে হয় বলো তো? সাবজেক্টের পরে হয়। হ্যাঁ, মানে নোশনারের সাথে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর দেনের সাথে হচ্ছে কি? পাস্ট ইনডিফিনিট। এরকম খেয়াল যে দুটো অংশ। হার্ডলির সাথে কি, হার্ডলি এই যে ডট ডট মানে একটা সেন্টেন্স, তাহলে হার্ডলি দিয়ে একটা ক্লজ, হোয়েন দিয়ে একটা ক্লজ, স্কার্সলি দিয়ে একটা ক্লজ, এটা দিয়ে একটা ক্লজ। তার মানে প্রথম ক্লজটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর দ্বিতীয় ক্লজটা হবে কি? পাস্ট ইনডিফিনিট। কিন্তু এখানে একটা ইনভার্সন হয়। ইনভার্সন মানে কি? সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে, ঠিক আছে তো? এই ক্ষেত্রে একটা ইনভার্সন ঘটে কিভাবে, যে প্রথমে আমাকে হ্যাডটা দিতে হয়, তারপরে সাবজেক্ট দিতে হয়, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল সহ অবজেক্ট বা অ্যাডভার্ব বা কমপ্লিমেন্ট যেটা বসানোর সেটা আমরা বসিয়ে দিই, তারপরে দেন দিয়ে আবার ওই আগের মতোই, তাই না? দেনের পর হবে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। এইটা যদি বোঝো তাহলে ফিউচার পারফেক্ট টেন্সও কিন্তু তোমরা করতে পারবা। ফিউচার পারফেক্ট টেন্সও একই রকম সেন্সে হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি একটা সেন্টেন্স দিই, ঠিক আছে তো? যে ক্লাসটিতে প্রবেশ করতে না করতেই ইন্টারনেট কি হয়ে গেল? চলে গেল, ইন্টারনেট চলে গেল। আমরা যেভাবে বলি সেভাবে লিখবো, কিন্তু ইংলিশের ব্যাপারটা ইংলিশে বুঝতে হবে। আরে বাবা, হ্যাঁ, চলে গেল। হ্যাঁ, এইটাকে আমরা একটু সবাই লেখার চেষ্টা করি, দেখি। ক্লাসটিতে প্রবেশ করতে না করতেই ইন্টারনেট চলে গেল। ইন্টারনেট বানানটা ভুল হয়েছে, তোমরা একটু ঠিক করে নিবা।
হয়েছে সবার? স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? যেমন আজকের ক্লাসটা কি স্যার রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হচ্ছে। শেষ হয়েছে সবার? জি স্যার। দেখি কি কি লিখেছ। আগে যারা ভুলটা করেছিল ঠিক করে নিবা সবাই, হ্যাঁ? অনেকে ভুল করেছিল কিন্তু আফটারের ব্যাপারটা দিয়ে। No sooner had I entered the class than the internet went down. আচ্ছা ওয়েন্ট ডাউন দিতে পারো বা ওয়েন্ট অফ দিবা, হ্যাঁ? ওয়েন্ট অফ বন্ধ হয়ে যাওয়া অর্থে, অফ, হ্যাঁ, অন অফ যেটা আমরা বলি, ওয়েন্ট অফ। ইন্টারনেট গট ডিসকানেক্টেড দিবা, শুধু ডিসকানেক্টেড না, গট ডিসকানেক্টেড, ঠিক আছে? একটু প্যাসিভ সেন্সের হয় কিন্তু। আর এখানে কোনো কমা হবে না। তাসনিম মনিরা, তুমি নসুনের সাথে দেন দেওনি কেন? তুমি তো কমা দিয়েছো, নসুনের সাথে দেন দিতে হবে। জি স্যার, ওটা মিস হয়েছে। হুম। ইন্টারনেট গট ডিসকানেক্টেড, ডিসকানেক্ট করা মানে কাউকে ডিসকানেক্ট করা, সে তো কাউকে করে না, ও নিজেই হয় বা হয়ে গেছে কোনোভাবে, এরকম আর কি সেন্সে। ওকে, তাহলে মোটামুটি সবাই ভালোই লিখেছো, শুধু এই যে ডিসকানেক্ট হয়ে যাওয়া বা হচ্ছে ওয়েন্ট অফ, এইটাকে ওয়েন্ট আউট দিয়েছো। ওয়েন্ট আউট দিবা না, ওয়েন্ট অফ দিবা, ঠিক আছে? তো বন্ধ হয়ে যাওয়া অর্থে আউট হবে না, ও ডাবল এফ হয়ে যাবে, হ্যাঁ? গো অফ, তাই তো? বা টার্ন অফ, বন্ধ হয়ে যাওয়া, বা গট ডিসকানেক্টেড, এটা দিবা, ঠিক আছে? তাহলে আমি যদি এখন, আর এন্টারের সাথে কি ইনটু হবে প্রবেশ করার অর্থে? বলো তো। না স্যার, ওটা রিডান্ডান্সি না কি জানি হয় দিলে। এন্টার মানেই তো প্রবেশ করে। হ্যাঁ, no sooner had I entered the classroom than the internet went off অথবা got স্যার একই অর্থে দুইটা মিনিং হয়ে যায়। disconnected। কোনটার? স্যার স্যার এখানে গট হবে না? হ্যাঁ গট হবে। স্যার হ্যাঁ বলো। স্যার বলতেছি একই অর্থে দুইটা মিনিং হয়ে যায়, এন্টার আবার ইনটু। কেন এরকম হবে কেন? হবে বলেই তো ভুল, ঠিক রাখতে হবে, অভ্যস্ত হয়ে গেছি তো আমরা। এন্টারের সাথে ইনটু হয় কখন? যখন কোনো স্থানে প্রবেশ না করা বোঝায় কোনো আলোচনা, তাই তো, কোনো কাজ, এগুলোর মধ্যে প্রবেশ করা অর্থে বোঝালে ইনটু হয়। কিন্তু স্থানে প্রবেশ করার ক্ষেত্রে আমরা এন্টারের সাথে ইনটু বসাবো না। কি কথা বোঝা গেছে? যেমন আমরা আলোচনা শুরু করলাম, এই সেন্সে আমরা বলতে পারি কি, উই এন্টার্ড ইনটু দ্য ডিসকাশন। এটা মানে কি, আমরা আলোচনা কি করলাম? শুরু করলাম। শুরু করলাম, মানে আলোচনায় প্রবেশ করা মানে কি, শুরু করা। আমরা আলোচনায় প্রবেশ করলাম বা আলোচনা শুরু করলাম, এরকম আর কি অর্থে, ঠিক আছে তো? হ্যাঁ, এই অর্থে আমরা স্যার। দিব। হ্যাঁ বলো। স্যার এখানে ক্লাস টিভি প্রবেশ করতে না করতে ইন্টারনেট চলে গেল, হ্যাঁ ইন্টারনেট কি গেল, বুঝলাম না। তাইলে যে মানে ইন্টারনেট আগে গেছে না, ক্লাস প্রবেশ করার আগে ইন্টারনেট গেছে না? এটা কি আফটার বিফোর দিয়ে তুমি করতেছো?
এখানে কি আফটার না, বিফোর? আপনার করতেছি না, কিন্তু এই ক্ষেত্রে এরকম হবে না যে না যেটা না না না, আমি বললাম কি, যে কথাটা আগে বলবা সেটা আগে হবে, যে কথাটা পরে বলবা সেটা পরে হবে। এখানে প্রবেশ করতে না করতে ইন্টারনেট চলে গেল, তাহলে কোনটা আগে হলো কোনটা পরে হলো তুমি কেমন করে বুঝা? ওটা তো দুটো একসাথে, সুইচ টেপার সাথে সাথে স্যার বিদ্যুৎ এটা চলে গেল। তো হ্যাঁ স্যার এটা তো মনে হয় যেতে না যেতে আস্তে না আস্তে প্রস্তাবের প্রশ্ন এই অর্থে তো মনে হয় এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, ওটাই তো, সেটাই তো বললাম আমি, এই যে করতে না করতে জি কিন্তু স্যার, বাংলাটা ব্যবহার করাই হয়েছে। হ্যাঁ, জি স্যার। এখানে কি কোনটা এক্স্যাক্টলি আগে হয়েছে সেটা তুমি বলতে পারবা? কোনটা এক্স্যাক্টলি আগে হয়েছে? না স্যার। দুটা কাছাকাছি, কোন দুটা কাছাকাছি তুমি যদি জানোই, যদি দুটা আগে পড়ে, তাহলে তুমি আফটার বিফোর দিয়ে করবা, তুমি তাহলে নোসনা দিয়ে করবা কেন? আমার কথা বোঝা গেছে? যে তুমি যদি জানোই যে একটা আগে হয়েছে একটা পরে হয়েছে, তাহলে তুমি কেন নোসনা দিয়ে করবা? তুমি কোনটা দিয়ে করবা তাহলে, যদি তুমি এক্স্যাক্টলি জানো কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে? আফটার বিফোর আফটার বিফোর দিয়ে করবা। আর এখানে তো তুমি বললামই তো যে উঠে দাঁড়াতে না দাঁড়াতেই পড়ে গেল, তাহলে উঠে দাঁড়ানো শুরু করেছিল পড়েও গেল। একদম তো দাঁড়ানোর কথা বলিনি যে সে দাঁড়িয়ে গেল বা পড়ে গেল, এমনটা বলা হয়নি। উঠতেও চেষ্টা করছিলে পড়েও গেল, মানে দুটাই একসাথে ঘটে গেল। তুমিও স্টেশনে প্রবেশ করতে না করতে ট্রেনটা ছেড়ে, তুমিও স্টেশনের গেটে পা দিয়েছো, ট্রেনটাও ছেড়ে গেল। ঠিক আছে তো? তো এরকম সেন্সে দুটা এক্স্যাক্টলি একই পয়েন্টে হয় এরকমটা বোঝাতে আমরা এই সেন্সটা ব্যবহার করি, বুঝতে পেরেছো? আর যদি তুমি এক্স্যাক্টলি জেনেই যাও যে আগে হচ্ছে কোনটা পরে, তাহলে তুমি আফটার বিফোর দিয়ে করবা, নোসনা দিয়ে না। ঠিক তো? হুম, হ্যাঁ, ওকে। তাহলে এই জায়গাগুলো একটু খেয়াল করবা। এটা হচ্ছে কি, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা এই দুটো গঠন মেনলি পেয়ে থাকি। ঠিক তো? এই দুটো কি বোঝা গেল? হ্যাঁ, পরবর্তী ব্যবহার করতে গিয়ে যেন এগুলো ঝামেলা না করো। আগের মতো কোনো পড়ো না, তুমি পরীক্ষার জন্য পড়ছো না শুধু, এটা খেয়াল রেখো, কিন্তু এটা তুমি বোঝার জন্য করতেছো। তাড়াহুড়ো করার দরকার নেই যে তুমি এখন সেন্টেন্স মুখস্থ করবা, তা দিয়ে কাজ নেই, তুমি বুঝেছো কিনা সেটা বোঝো। ঠিক আছে তো? এখানে সেন্টেন্স মুখস্থ করে পরীক্ষায় পার পায়ে যাবা, এটার জন্য যেন পড়ো না। একদম ক্লিয়ার হয়ে যাবে সবকিছু, প্রশ্ন করবা কোনো সমস্যা থাকলে। আচ্ছা, এখন যদি আমরা, তাহলে আমি আর এগুলো নিয়ে কথা বলছি না, আমি জাস্ট ছোট ছোট করে বোঝাই দিচ্ছি, কারণ এগুলো অনেকে জানো, শুধু কিছু কিছু ধরাই দিচ্ছি। এখন আমাদের আসছে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও আমরা এই গঠনগুলোই ব্যবহার করতে পারি, আফটার বিফোর, নোসোনার সাথে সাথে আরেকটা বিষয় আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো সিতে যদি আমরা, এটা তো বি ছিল, এটা আমি মনে করে বাদ দিলাম। সিতে আসলে বলতে পারি কি, বাই অথবা বিফোর টাইম প্লাস টাইম, টাইম বা টাইম রিলেটেড কোনো ফ্রেজ, এরকম এরকম যদি থাকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। ঠিক আছে তো? ফিউচার পারফেক্ট টেন্স। হ্যাঁ, তাহলে যে এইগুলোর সাথে যে সেন্টেন্সটা থাকবে ভবিষ্যতে, তাহলে সেটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে করব। এই দুটো ব্যবহার তো থাকবেই, সাথে এটা আমরা যুক্ত করব। এটার ক্ষেত্রে অনেক সময় পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়, কিন্তু এটা খুব রেয়ার হয়েছে আর কি। তো ঠিক এরকমটা সেন্টেন্স যদি আমি এখন পেতে চাই, যে বাই বা বিফোর দিয়ে, একটা নোসনা দিয়ে বা আফটার বিফোর দিয়ে আমরা লিখতে পারি। যেমন আমি যদি বলি একটা সেন্টেন্স, এখানে যদি লিখি, তুমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই আমি কি হবে, আমি পৌঁছে যাব। ঠিক আছে তো? তুমি পৌঁছাতে, তুমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতে আমি পৌঁছে যাব, এটা কোন টেন্সে হচ্ছে তাহলে? ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট প্লাস হচ্ছে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে তো? পাস্টের সাথে পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট যায়, আর ফিউচারের সাথে ফিউচার পারফেক্ট প্লাস ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যায়। তাহলে তুমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতে আমি পৌঁছে যাব, এখানে চন্দ্রবিন্দুটা বাদ পড়ে গেছে, একটু তোমরা বুঝে নিও, এখানে চন্দ্রবিন্দু আছে। ঠিক আছে তো? এটা আবার দিতে গেলে এখন অন্য কিছু চলে আসবে, বাংলা লিখতে আমি খুব ভয় পাই, কারণ এর ঝামেলা আছে অনেক, দেখে এখনো দেওয়া যাবে না। ওকে, তুমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতে আমি পৌঁছে যাব, তাহলে এটা দিয়ে আমি কি কি দিয়ে লিখবো? নোসোনার দিয়ে। না,
I will have arrived. তাহলে কিভাবে লিখবো আমি, বলো? I will have arrived the college before you. না, বিফোর আফটার আসবে কেন? এখানে এখানে তো আমি জাস্ট নো সুনারের এইটা করতে না করতে যদি না যদি এটার সেন্সে বুঝিয়েছি, তাহলে তুমি কি লিখবা? বলতে কি লেখা যাবে? Before you will have reached the college, I will have arrived. বিফোর আফটার দিয়ে করবা? এটা কি বিফোর আফটার দিয়ে হবে? নো সোনার হ্যাড দিয়ে নো সোনার দিয়ে হবে এটা। ভালো করে ভাবো, একটু ভালো করে ভাবো যে কি ঘটাতে যাচ্ছ আর কি ঘটতেছে। দেখি কে সেন্সটা একটু ভাবতে পারে। No sooner had you will reach the college, I will. হচ্ছে ওইখানে আর কি কি জানো ছিল, স্কার্সলি হোয়েন আর হ্যাঁ, যেটা দিয়ে হোক একটু চেষ্টা চালিয়ে যাও দেখি। স্যার নো সোনার হ্যাড হ্যাড আসলে কোন টেন্স হয়ে গেল? অ্যারাইভড। Past perfect. No sooner have হবে no sooner have No sooner I will arrive the college than I will arrive. Have no sooner have arrived. no You sooner arrive had you arrive in the the- college, কঠিন হয়ে যাচ্ছে। then I enter. I will arrive. I will I arrive. arrive. Sir, I arrive. হ্যাঁ, তাহলে হচ্ছে বিফোর আফটার হলে হয়তোবা সমস্যাটা খুব একটা হতো না, বাই দিয়ে হলেও কোনো সমস্যাটা হতো না, কিন্তু যেহেতু এখানে আছে নো সুনারের সাথে এখানে তো একটা ইনভার্সন থাকবে না? আর ফিউচার পারফেক্ট টেন্স মানে কি? এর সাথে কি শ্যাল উইল থাকবে না? ফিউচার পারফেক্ট জি স্যার। তা সেটাতে আনতে Sir, no sooner এটা হবে no sooner will হ্যাভ No উইল sooner উইল have আই you হ্যাভ। will. হ্যাঁ দেখো, সিম্পলি ভাবো। হ্যাঁ, এখানে একটু সিম্পলি ভাবো। হচ্ছে নো সুনার, এখন এর সাথে ফিউচার পারফেক্ট টেন্সের সাথে কি আছে? ফিউচার পারফেক্ট টেন্সে কি বসে? হ্যাঁ। উইল অথবা Will have, shall। will have, হ্যাঁ, shall have. তারপরে কি থাকে? একটা হ্যাভ থাকে, তারপরে কি থাকে? ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। তাহলে এখন ইনভার্সন যখন করব তখন কি শ্যাল বা উইলটা কি সাবজেক্টের আগে যাবে না? বলো তো। জি স্যার। জি স্যার তাহলে নো সুনার শ্যাল আই হ্যাভ arrived রিচ, তাই তো, কলেজ, দেন আই উইল অ্যারাইভ। আচ্ছা দুটো নাই ওটা তাহলে ইউ হবে না? will এর পরে কি arrived হয়? ইউ এখানে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স দুটো ইউজ করতে পারো, এরকমটা আছে, তবে প্রেজেন্ট টেন্সটা বেশি করে দেন ইউ অ্যারাইভ। ঠিক আছে তো? এটা তুমি ফিউচার টেন্স ইউজ করতে পারো, প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারো, তবে জেনারেলি আমরা ফর্মালি কি করি? প্রেজেন্ট টেন্স ইউজ করে থাকি, এটা খেয়াল রাখতে হবে। তাহলে নো সুনার শ্যাল আই হ্যাভ রিচড কলেজ দেন ইউ। এখানে তুমি কলেজে পৌঁছতে না পৌঁছতে স্যার এখানে shall ও তুমি কলেজের আগে স্যার ওখানে কি ইউ হবে না? নো এটা বলতে হ্যাঁ, যাচ্ছিলাম। আমি এই জায়গায় দেখো আমি মিস করেছি। হ্যাঁ, আমি পৌঁছে তুমি বলে ফেলছি। হ্যাঁ, তুমি কলেজে পৌঁছতে না পৌঁছাতে, তুমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতে আমি পৌঁছে যাবো। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে আমাদের করতে হবে। এখন যদি আমরা বিফোর আফটার দিয়ে করি, এটাকে যদি আমি লিখি যে ঠিক এইভাবে, তুমি কলেজে পৌঁছানোর পরে, তাই তো? পয়ে চন্দ্রবিন্দু কার হচ্ছে না কেন? পয়ে চন্দ্রবিন্দু দেখছো নিচ্ছে না, আবার ঝামেলা করবে। না 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 না,
এ তো আমি খুব বিপদে পড়ে যাই লিখতে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, পৌঁছানোর, তুমি কলেজে পৌঁছানোর আগেই, তাই দিই, আগেই দিই, তুমি কলেজে পৌঁছানোর আগেই আমি পৌঁছে যাব। তাহলে এটা দিয়ে কি করবা? তুমি কলেজে পৌঁছানোর আগে আমি পৌঁছে যাব। কি করছি? I will have reached I the will have college reached the college after you বিফোর, will আগেই, before আগেই, আগেই আছে কথাটা, আগেই। তাহলে আগেই থাকলে আমাদের Before ফিউচার before পারপাস লিখবো, তাই না? before you reach তাহলে কি there. হবে যে তুমি কলেজে পৌঁছানোর আগেই আমি পৌঁছে যাব। তাহলে আই Will have উইল হ্যাভ reached the college তাই তো, late কলেজ বিফোর before you reach. before you rest. ইউ অ্যারাইভ, তাই তো। আমরা একটু আলাদা দিই। কি কথা বোঝা গেছে? একই সেন্স। এখন যদি আমি এটাকে এবার একটু টাইমলি দিয়ে দিই যে 10টার আগেই, সকাল 10টার আগেই আমি কলেজে পৌঁছে যাব। কি দিব? সকাল 10টার আগে আমি কলেজে পৌঁছে যাব। I will have reached the college by Before 10 or a.m. by. হ্যাঁ, তাহলে এইটুকু তো ঠিকই By থাকবে নাকি? এইটুকু তো ঠিকই থাকবে। আই উইল হ্যাভ রিচ জি স্যার। কলেজ বিফোর 10 am, বিফোর 10 তাই তো, AM বিফোর 10 am মানে সকাল। 10 am মানে কি সকাল না? জি স্যার। এইটা বিফোর দাও অথবা বাই দিতে পারো, এখানে এখানে বাইও ইউজ করতে পারো। এই তাহলে এরকম, তাহলে ভবিষ্যতে কোনো একটা কাজের সাপেক্ষে আর একটা কাজ বা কোনো সময়ের সাপেক্ষে একটা কাজ হয়ে যাবে, এমনটা বোঝালে আমরা ফিউচার পারফেক্ট টেন্স দিব। আমি একটা উদাহরণ লিখি এখন। একটা মনে করে বললাম যে 2041 সালের আগেই বাংলাদেশ উন্নত দেশে, এটা সবাই লিখে দিবা এটা গুগল মিট ক্লাসরুমে, পরিণত হবে। এই সেন্সটা লিখে দেবো সবাই। 2041 সালের আগে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। সবাই লিখে দাও। লিখেছি সবাই আমরা? जी sir. কি লিখলা দেখি? ডেভেলপড কান্ট্রি হবে। হ্যাঁ, এডি দিবা, ডেভেলপ না, ডেভেলপড।
বাংলাদেশ উইল হ্যাভ বিকাম আ ডেভেলপ কান্ট্রি বিফোর বাংলাদেশ উইল হ্যাভ ডেভেলপড হলো না, উইল হ্যাভ, তাই তো, উইল হ্যাভ বিকাম, আচ্ছা উন্নত হবে তুমি দিতে পারো, হ্যাঁ বাংলাদেশ উইল হ্যাভ ডেভেলপড বিফোর, উইল হ্যাভ বিকাম ডেভেলপড, বিফোর এইজ দেওয়ার দরকার নেই, বিফোর 2014 মানেই বছর বা সাল, ওর জন্য উল্লেখ করার দরকার নেই, ঠিক আছে? স্যার ইমপ্রুভ দিলে হবে না? ইমপ্রুভ দিলে ওটা অন্য অর্থে। ইমপ্রুভ মানে কি? ইমপ্রুভ মানে প্রসেসিংয়ে আছে, উন্নতটা অর্থে আমরা ডেভেলপড ইউজ করে থাকি। হ্যাঁ, ডেভেলপড কান্ট্রি, নাউনের আগে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, ডেভেলপড হচ্ছে অ্যাডজেক্টিভ। বাংলাদেশ উইল হ্যাভ ক্যাটালাইজড, ক্যাটালাইজড মানে কি? স্যার তালিকাভুক্ত হয়। হ্যাঁ, ক্যাটালাইজড। কিসে ক্যাটালাইজড হবে? কি তালিকাভুক্ত হবে? অনুন্নত দেশে না উন্নত দেশে? ইজিলি লেখার চেষ্টা করো, সহজে। হ্যাঁ, into developed country. ওটাই আর has হয় কোন ক্ষেত্রে? হ্যাজ হবে কেন? তোমার ফিউচার টেন্সে তুমি শ্যাল উইলের পরে হ্যাজ ইউজ করতে পারবা? হ্যাঁ, No sir. তোমার ফিউচার টেন্সে কখনো হ্যাজ আসবে? হ্যাজ তো শুধু একটা টেন্সে বসে, সেটা কোন টেন্সে? Present tense. প্রেজেন্ট টেন্সে। হ্যাঁ, তুমি এখন ভাবতেছো কে হ্যাজের কথা? এখানে আমরা ফিউচার টেন্সে আছি, এখানে হ্যাজের কথা নাকে মুখে কোনো জায়গায় আসবে না। 2024 লিখেছো কে? আচ্ছা, উইল হ্যাভ বিকাম আ ডেভেলপ কান্ট্রি, অনেকে আর্টিকেল এত নাউন ফ্রেজ শিখে আসলাম, তাও ভুল করেছো। প্রয়োগ করতে পারতে হবে তো। এই যে বাংলাদেশ উইল হ্যাজ ডেভেলপটা হলো, মিতু উইল হ্যাজ হয়? হ্যাঁ মিতু আসো নাকি? স্যার ওটা টাইপ করার সময় ভুল হয়ে গেছে। আচ্ছা, টাইপে ভুল হয়েছে, ভালো কথা, সমস্যা না। আর হুমায়রা লিখেছো আর ডেভেলপমেন্ট কান্ট্রি হয় না, ডেভেলপ কান্ট্রি হবে, ঠিক আছে তো? ডেভেলপমেন্ট কান্ট্রি না, উন্নত অর্থে ডেভেলপড, এটা ইউজ করতে হবে। আর মিতু এখানে কি লিখতে হবে? উইল হ্যাজ ডেভেলপড কান্ট্রি হলো না তো, উইল হ্যাভ বিকাম আর ডেভেলপ কান্ট্রি। তোমার এটা কোনো সেন্সে হয়নি। উইল হ্যাভ ডেভেলপড এটা হবে না, হওয়া অর্থে কি? উইল হ্যাভ বিকাম, আর ও একটা উন্নত দেশ হবে কি? আর ডেভেলপ কান্ট্রি। তাহলে বাংলাদেশ উইল হ্যাভ বিকাম আর ডেভেলপ কান্ট্রি এরকম হবে। আর বকুল লিখেছে উইল হ্যাভ টার্ন, টার্নের সাথে ইনটু হয় না, টার্নের সাথে ইনটু হয়। টার্ন টু মানে ফেরা, কারো দিকে ফেরা, আর টার্ন ইনটু মানে পরিণত হওয়া, ঠিক আছে? বকুল বুঝতে পারছো? আলামিন তুমি লিখেছো উইল হ্যাভ বিকেম, বিকেম কি পাস্ট টেন্স না পাস্ট পার্টিসিপল? বলো আলামিন। Past participle. হ্যাঁ, বিকেম পাস্ট পার্টিসিপল হয়? বিকেম, হ্যাঁ, বিকেম এর ইয়া কি? Become. বিকাম। এখানে তো বিকাম দিলে হবে না, কারণ হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল বসাতে হবে। তো সেই হিসাবে এখানে হবে কি? সেই হিসাবে এখানে বিকাম হবে। আর ডেভেলপ কান্ট্রি, ডেভেলপমেন্ট দিয়েছো অনেকে। হ্যাঁ, এই জায়গাগুলো। বাংলাদেশ উইল হ্যাভ ইমপ্রুভড, ইমপ্রুভ দেওয়া যাবে না, ইমপ্রুভ কমপ্লিট উন্নতকে নির্দেশ করে না। বাংলাদেশ উইল হ্যাভ বিকাম আর ডেভেলপ কান্ট্রি, বাংলাদেশ উইল হ্যাভ বিকাম আর ডেভেলপ কান্ট্রি। যে আর্টিকেল বাদ দিয়েছো, আর্টিকেল শিখে আসলাম কিসের জন্য? ডিটারমিনার শিখে এসে লাভ কি হলো? যে নাউন আছে মানেই, সিঙ্গুলার কমন নাউন আছে মানেই তার সাথে কি আর্টিকেল আসবে না একটা? বলো। জি স্যার। হ্যাঁ, সাইদ ফ্যামিলি কে হচ্ছে উইল হ্যাভ ডেভেলপড অ্যাজ আ কান্ট্রি। ডেভেলপড অ্যাজ আ কান্ট্রি মানে কি? এখন কিছু কান্ট্রি নাই, এই সেন্সটা দিলে হবে না তো? সাইদ ফাহিম যে নামটা, বাংলাদেশ উইল হ্যাভ ডেভেলপড অ্যাজ এ কান্ট্রি মানে এখন আর কান্ট্রি নেই, এখন সে আছে কি একটা পরাধীন রাষ্ট্র হিসাবে, পরে সে কান্ট্রি হিসাবে ডেভেলপড হবে। এত জটিল করে ভেবো না, ইজিলি ভাবো, ইজিলি ভাবো, জটিল হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তারপরে বাংলাদেশ উইল হ্যাভ রিচ ডেভেলপমেন্ট কান্ট্রি হলো না, উইল হ্যাভ ডেভেলপমেন্ট কান্ট্রি বলো না দয়া করে, ডেভেলপ কান্ট্রি বলবো সবাই। অনেকে এই জায়গাগুলো মিস করেছো, এগুলোই তো ডেভেলপডে টি বসিয়েছো কেটা? আলামিন হোসেন, হয়তো মিস্টেকলি চলে এসেছে। দেখো এ অনেকেই বসায়নি। হ্যাঁ, বাংলাদেশ উইল হ্যাভ অ্যাচিভড আ ডেভেলপ কান্ট্রি না তো। অ্যাচিভ কেন? ডেভেলপ কান্ট্রি অ্যাচিভ করবে মানে বাংলাদেশ আর একটা কান্ট্রিকে নিবে এরকম কিছু?
সো সুজাত বিন জাফর কি বলতেছে, মানে তুমি কি বলতে চেয়েছো সেটা আমাকে বলো। বাংলাদেশ উইল হ্যাভ অ্যাচিভড আ ডেভেলপ কান্ট্রি মানে কি, বাংলাদেশ ভাগে একটা উন্নত দেশকে পাবে, ব্যাপারটা এরকম। বাংলাদেশ নিজে উন্নত হবে না, বুঝতে পেরেছো? বাংলাদেশ উন্নত একটা অর্জন করবে এরকম হচ্ছে। হলো না সেটা, হ্যাঁ উন্নত দেশ অর্জন করবে এটা হলো না তো। হ্যাঁ সে তো দেশ আছেই, সে উন্নতি অর্জন করবে বলা যায়, কিন্তু উন্নত দেশ অর্জন করবে সেটা অন্য সেন্স চলে গেল। ইজিলি ভাবো, হ্যাঁ ইজিলি ভাবো। আচ্ছা তাহলে অনেকেই একটু এদিক ওদিক করেছো, মিস্টেক হয়েছে অনেক বেশি। তাহলে বাংলাদেশ, তাহলে কি দেবো 2040-এর আগে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে, সিম্পলি ভাবো না। তাহলে এখানে সাবজেক্ট কে বলো? এই ছোট ছোট বাংলাদেশ। বাংলাদেশ। বড় সেন্স লিখতে গেলে ঝামেলা হয়ে যাবে তো। বাংলাদেশ ফিউচার টেন্স হবে কি উইল, পারফেক্ট যেহেতু হ্যাভ, পরিণত হয় ইংলিশ কি টার্ন ইনটু, তাই তো, অথবা বিন, উইল হ্যাভ বিন, অথবা বিকাম। একটু মিউট রাখো, কারো মনে হয় অন্য কাজ চলতেছে। বাংলাদেশ উইল হ্যাভ টার্ন ইনটু, অথবা উইল হ্যাভ বিন, অথবা উইল হ্যাভ বিকাম একটা উন্নত দেশ, তাই তো। আগে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। উন্নত দেশে কি দিব আমি, কি দিব? A developed অনেকে country. মনে করছো একটি কথা না থাকলে মনে হবে না, একটি কথা থাকুক আর না থাকুক বাংলায়, তুমি যদি মনে করো এটা একটা কমন নাউন এবং সিঙ্গুলার ইনডেফিনিট, তাহলে অবশ্যই তার পূর্বে একটা আর্টিকেল এ বসাতে হবে। তাহলে কি লিখবো? আ স্যার, ডেভেলপড কান্ট্রি, হ্যাঁ বলো। উইল হ্যাভ বিন দিলে ভার্বের সাথে আইএনজি হয়ে যায় না, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায় না? কেন তুমি বিন কেন, আমি কি ওর পরে কোনো ভার্ব দিব না? না ওটাই মূল ভার্ব হবে, বিন তো নিজে মূল ভার্ব। স্যার মূল ভাব স্যার হ্যাভ এর পরে তো পাস্ট পার্টিসিপল হ্যাঁ বসছে। বিন তো নিজে মূল ভার্ব, আমি টিকেটে দিলাম এই যেটুকু। এখানে তুমি কেমন করে কি করবা, কার সাথে আইনজি হবে? স্যার বুঝতে পারছি। হ্যাঁ ওটা তো আমি আলাদা করে দিয়েছি, তাই না, বাই 2041 এইটা। তাহলে বাংলাদেশ উইল হ্যাভ বিন আ ডেভেলপ কান্ট্রি বাই 2041, বা বাংলাদেশ উইল হ্যাভ টার্ন ইনটু আ, বা বাংলাদেশ উইল হ্যাভ বিকাম আ ডেভেলপ কান্ট্রি ইত্যাদি। হ্যাঁ এই জায়গায় আর্টিকেল অনেকে মিস করেছো, ডেভেলপমেন্ট বলেছো, আসলে ডেভেলপমেন্ট নাউন, সেটা অ্যাডজেক্টিভ হিসেবে বসবে না, এটা যেতে হবে, ঠিক আছে তো। আমরা যদি হচ্ছে অ্যাচিভ দিয়েছো, এটা আমরা এভাবে বলতে পারি, দেখো বাংলাদেশ অর্জন করবে, স্ট্যাটাস অর্জন করবে, তাই না, সেটা আমরা বলতে পারি, কি বলতে পারি দেখো, বাংলাদেশ উইল হ্যাভ অ্যাচিভড, মনে করে বললাম উইল হ্যাভ অ্যাচিভ দ্য স্ট্যাটাস অফ আ ডেভেলপড কান্ট্রি বাই 2041, এরকমটা বলতে হবে। তো বাংলাদেশ উন্নত দেশের কি মর্যাদা, কি অর্জন করবে, স্ট্যাটাস মানে কি, স্ট্যাটাস মানে মর্যাদা। মর্যাদা, তাই তো। হ্যাঁ এরকম ভাবে তোমরা হয়তো বলতে পারো। এই জায়গাগুলো মানে ভাবতে হবে যে আমি সেন্সগুলোকে প্রকাশ করতে পারছি কিনা। টেন্সটা যেহেতু আমাদের অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয়, আমাদের এই জায়গাগুলোতে একটু ক্লিয়ার হতে হবে, হ্যাঁ না হলে কিন্তু বিপদ। আচ্ছা তাহলে ফিউচার পারফেক্ট নিয়ে কি বোঝা গেল সেন্সটা? ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে তো। একটু কেউ কথাটা বলো। জি স্যার। আচ্ছা যেহেতু এখানে আমাকে আলোচনা করতে হচ্ছে, বেশি পারছি না, কিন্তু সেন্সগুলো খেয়াল রাখবা, যাতে যখন আমরা একসাথে লিখবো এই সেন্সগুলো যখন আমি বলবো এটা এরকম হবে, ওটা এরকম হবে, তোমরা যেন বুঝতে পারো যে না আমি বলেছিলাম, এই সেন্সটা খেয়াল করতে হবে। আচ্ছা তো যাই হোক, তাহলে আমরা টেন্সের ব্যাপারটা মোটামুটি একটু আলোচনা করলাম, কারণ টেন্সটা অনেক বেশি ভুল করো তোমরা, এটাকে একটু বেশি জরুরিভাবে নেওয়া উচিত। তোমরা অনেকেই মনে করো অনেক কিছু পারতেছো, আবার অনেকেই পারতেছো না, কিন্তু খেয়াল করতে হবে যে আমি সঠিকভাবে বুঝতেছি কিনা, বোঝার উপর ডিপেন্ড করবে। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে কিছু অক্সিলারি ভার্বের সাথে আলোচনা করতে। অক্সিলারি ভার্বের ইয়াটা কত পেজে বলো তো? এটা কত, সরি 17, চ্যাপ্টার 17, তাই না? তাহলে কত পেজ হয়? জি স্যার 218। 218। তোমরা কি একটু পড়েছো অক্সিলারি ভার্বের বিষয়গুলো? জি স্যার। তো দেখছো, মানে আমরা তো বি ভার্ব, হ্যাভ ভার্ব এগুলো তো পড়লামই, এগুলো তো টেন্সের সাথে যায়। 218 তো
জি স্যার। 218 ভার্ব কই পেজ নাম্বার? আচ্ছা, ছোটবেলায় কখনো এই ভার্বের লিস্টগুলো পড়ছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ভেরি গুড, পড়লে ভালো। হ্যাঁ, আচ্ছা, দেখো এইগুলো মোটামুটি আমরা একটু দেখেছি, তাই না, যে কখন আমাদের ডু ডাজ হ্যাভ হ্যাজ আসবে। আমরা মেইনলি দেখো এখানে এতগুলো সাহায্যকারী ভার্ব আছে, সাহায্যকারী ভার্বগুলোকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করি, বুঝতে পেরেছো? এখানে বইটা অনুসারে যেভাবে আছে আমি সেভাবে আলোচনা করব না, একটু আমি আমার মতো আলোচনা করছি। সেটা হলো সাহায্যকারী ভার্বগুলোকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করি, বুঝতে পেরেছো? একটা হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি ভার্বস, আরেকটা মডেল অক্সিলারি ভার্ব। একটা হচ্ছে অক্সিলারি ভার্বস, ঠিক আছে? তো প্রাইমারি অক্সিলারি কাজ কি জানো? প্রাইমারি অক্সিলারি কাজ হলো টেন্স এবং ভয়েস গঠন করা, টেন্স অ্যান্ড ভয়েস গঠনে সাহায্য করা, প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর এই প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে পরে হচ্ছে প্রথমত ডু ভার্ব, হ্যাভ ভার্ব, তাই তো, বি ভার্ব। হ্যাভ ভার্ব ডু ভার্ব এবং শেষে হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব হ্যাঁ, এগুলো তো আমরা টেন্সে করে ফেলেছি যেভাবে ব্যবহার আছে, ঠিক আছে তো? আর মডাল ভার্বের মধ্যে আবার হচ্ছে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল মডাল, তাই তো, আর একটা হচ্ছে কি সেমি মডাল। সেমি হ্যাঁ, প্রিন্সিপাল ভার্বের মধ্যে মডালের মধ্যে কি কি পড়ে? শ্যাল, শুড, উইল, কুড, মে, মাইট। শ্যাল, উইল, ক্যান, তাই তো, মে, তারপর হচ্ছে কি উড, শুড, মাইট, উড মাইট তাই তো, কুড, অট টু। এগুলো হচ্ছে কি আমাদের স্যার মাস্ট হয় না? ও সরি, মাস্ট বাদ গেছে, তাই না? হ্যাঁ, মাস্টটাকে আমি শেষে দিই, মাস্ট। এই কয়টা হচ্ছে আমাদের প্রিন্সিপাল মডেল ভার্ব। এর ভিতরে আমাদের আরও কিছু মডেল ভার্ব আছে যেগুলো সেমি মডেল ভার্ব হিসেবে আসে, টেন্স বহির্ভূত অন্যান্য সেন্স দেয় বা অনেকটা ওই প্রিন্সিপাল মডেলের মতোই কাজ করে। যেমন প্রথমত আমরা বলতে পারি বি টু, হ্যাভ টু, বি গোয়িং টু, তারপর হচ্ছে নিড, ডেয়ার, তারপর হচ্ছে হ্যাড বেটার, তাই তো? হ্যাঁ, হ্যাড বেটার, তারপর হচ্ছে কি দেখো এটা হচ্ছে কি used to, would rather। হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমাদের মোটামুটি সেমি মডেল ভার্বের মধ্যে পড়ে, কারণ কি এগুলো একটা বিশেষ বিশেষ অর্থ প্রদান করে। কারণ মুড থেকে এসেছে মোডাল, মুড মানে টেন্স বহির্ভূত আমাদের কিছু বিশেষ অর্থ প্রদান করে, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রায়। তো এগুলো নিয়ে নিশ্চয়ই এখানে আলোচনা আছে, এখানে আরও হয়তো দেখাচ্ছে যে আলোচনাগুলো আছে অন্যান্যভাবে, একটু বিস্তারিত যদি পড়ে নাও, তাই না? হ্যাঁ, এখন দেখো তো এইখানে যে বিভার্বটা বসিয়েছি আমরা, তাই না, এটা কি অক্সিলারি ভার্ব? বলো তো। দেখো এইখানে যে বিভার্বটাকে আমরা অক্সিলারি বলতেছি, এই বিভার্বটা কি আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করব নাকি অন্য কোনো মেইন ভার্বের সাথে ইউজ করব? স্যার মেইন ভার্বের সাথে ইউজ হয়। মেইন ভার্বের সঙ্গে। এই ভার্বটা আমরা কোন কোন টেন্সে ইউজ করব? বিভার্বটা প্রেজেন্ট, পাস্ট, মূল কথা হলো কন্টিনিউয়াস টেন্সে। মূল কথা হলো বিভার্ব মানে কি কন্টিনিউ। তিনটা ফর্মে যে কন্টিনিউয়াস আছে সেখানে। হ্যাঁ, কন্টিনিউয়াস, তাই তো? যেখানে যেখানে কন্টিনিউয়াস কথা আছে সেখানে সেখানে আমরা বিভার্ব ইউজ করব। আর হ্যাভ ভার্ব যেখানে যেখানে পারফেক্ট কথা আছে সেখানে সেখানে। আর ডু ভার্ব কোথায় ইউজ করি আমরা? প্রেজেন্ট, পাস্ট, ইনডেফিনিট টেন্স, ঠিক আছে তো? এইখানে এখন এই একটা ভার্ব রয়েছে বি ভার্ব, যার পরে ভার্বের দুটো ফর্ম থাকতে পারে। কি কি? ভার্বের সাথে আইএনজি যদি হয় কি, আইএনজি আর ভার্বের পাস্ট পার্টিসিপল, অর ভার্বের কি হবে পাস্ট পার্টিসিপল যদি হয় কি প্যাসিভ।
তাছাড়া বাকিগুলো সব একটাই সেন্স। এরপরে হবে কি ভার্বের বেস Past participle. পাস্ট পার্টিসিপল, সরি, হ্যাঁ পাস্ট পার্টিসিপল। আর এরপর হবে কি ভার্বের বেস ফর্ম। ডু ভার্বের পর কি হবে ভার্বের বেস ফর্ম। হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আর বি ভার্বের পরে ভার্বের সাথে হয় আইএনজি আর নয় কি ভার্বের Past participle. পাস্ট পার্টিসিপল। ভার্বের আইএনজি হবে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে তো। আর ভার্বের পাস্ট পার্টিসিপল এটা হবে কি কোন ক্ষেত্রে, কন্টিনিউয়াস হোক যে কোনো টেন্সেই হোক, আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করার আগে তার টেন্সটাকে ঠিক রাখার জন্য আমরা একটা অতিরিক্ত বি ভার্ব ইউজ করি সেটা। তাহলে এখন দেখো আমি যদি বলি আই অ্যাম আ স্টুডেন্ট, এইখানে যে আমি বি ভার্বটা বসিয়েছি এটা কি আমাদের সাবজেক্ট ভার্ব না প্রিন্সিপাল ভার্ব? মেইন ভার্ব স্যার। প্রিন্সিপাল বা এটা মেইন হচ্ছে ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হিসাবে লিঙ্কিং ভার্ব। এটা কখনোই আমরা এই ভার্বের ভিতরে ফেলবো না, এইখানে যেটা আমরা পেয়েছি, তাই তো। এই ভার্বের ভিতরে আমরা ওকে আনবো না। হ্যাঁ, এইটা যা হোক তোমরা একটু পড়ে নিবা। বাড়তি যে যে বিষয়গুলো আছে, বি ভার্ব কীভাবে অক্সিলারি ভার্ব হিসেবে বসে, এই যে আইএনজি এক্সটেনশন, ঠিক আছে তো। এগুলো দেখিয়েছে শ্যাল বি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এগুলো ওই কথাগুলোই দেখো ঘুরে ফিরে সব একই কথা, ওই জন্য আমি আর বাড়তি এগুলো করাবো না, কারণ তোমরা এগুলো নিজেরাই বুঝবা। এই যে প্যাসিভের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, একটা অতিরিক্ত বি ভার্ব বসাতে হচ্ছে, তাই না। প্যাসিভের ক্ষেত্রে শুধু টেন্স যে কোনো দেখো, প্যাসিভের ক্ষেত্রে আমাদের একটা অতিরিক্ত বি ভার্ব আনতে হচ্ছে। হ্যাঁ, সেটা আমরা আলোচনা করবো কিছুক্ষণ পরেই। ওটা হলেই মোটামুটি প্যাসিভটা আমরা ঢুকে পড়বো। ফিউচার টেন্সের ক্ষেত্রেও দেখো ওইভাবে আমরা যে যে ফিউচারের জন্য শ্যাল উইল, পারফেক্টের জন্য হ্যাভ, আর ওর সাথে তো বিন আছে আমাদের মূল ভার্ব হিসাবে। হ্যাঁ, এইভাবে আমরা মোটামুটি ব্যবহার করছি। তো এইগুলো তোমরা একটু দেখে নিবা। এখন যেটা আসতেছে, হ্যাঁ বলো। এই যে বি টু এর যে ব্যবহার 228 পেজের এবার বি এর পারফেক্ট ইনফিনিটিভ এটা যদি একটু বোঝাই দিতেন। আসছি, হ্যাঁ ওটা আমরা এবার বি এর পারফেক্ট ইনফিনিটিভ, হ্যাঁ শুধু বি এর না, ওটা যে কোনো কারেরই পারফেক্ট ইনফিনিটিভ হতে পারে, ঠিক আছে তো। এটা কোন সেন্সে সেটা আমরা পরে আসতেছি। আগে আমরা এই বি টু এর ব্যবহারটা দেখি। বি টু দিয়ে কি বোঝায়, ঠিক আছে তো। এম টু মানে বি টু দিয়ে কি বোঝায়, হ্যাভ টু দিয়ে কি বোঝায়, এগুলো দিয়ে। তারপরে পারফেক্ট ইনফিনিটিভটা ওটা যে কোনো কারোর সাথে ঘটতে পারে, ওটা পরে আসতেছি। দেখো তাহলে বি টু মানে হচ্ছে, বি টু মানে তাহলে কোন কোন ভার্বগুলোকে বোঝাবে, যতগুলো সাবজেক্টের ভার্ব আছে অ্যাম ইজ আর ওয়াজ আর সবগুলোর সাথেই টু বসতে স্যার পারে। এম টু ইজ হ্যাঁ ইজ টু। এগুলো দিয়ে প্রধানত কি সেন্স বোঝায় বলো তো, জানা আছে? বাধ্যবাধকতা। না, বাধ্যবাধকতা হ্যাভ টু এর সাথে হয়। এটা হচ্ছে কর্তব্যমূলক, ঠিক আছে তো। কর্তব্যমূলক মানে কোনো যা হিসাবে তুমি তাই সে কাজটা, তুমি স্টুডেন্ট হিসেবে তোমার কাজ কি বলো। পড়াশোনা করা। তোমাকে কি কেউ জোর করতেছে? তুমি তো স্টুডেন্ট নিজে হয়েছো, তুমি তো স্টুডেন্ট, তোমাকে তো কেউ জোর করেনি, তাই না। অতএব তো সিম্পলি যেটা তোমার দায়িত্ব বা কর্তব্যমূলক, এটা মিউট রাখো। তাই বলছি যেটা তোমাদের কর্তব্য, একজন টিচার হিসেবে আমার কাজ কি, শিক্ষকতা করা। এটা কি আমি জোর করে করতেছি বা আমাকে কেউ জোর করাচ্ছে? বলো। এটা কর্তব্য। হ্যাঁ, এটা কর্তব্য। যে যার ডিউটি, দারোয়ান গেটে থাকবে, দারোয়ানগিরি করবে, এটা তার ডিউটি, তাই তো। যে রাঁধুনি সে রান্না করবে, এটা তার ডিউটি। এগুলো কেউ কাউকে চাপিয়ে দেয়নি, তাই তো। এরকম কোনো কর্তব্যমূলক কাজের ক্ষেত্রে আমাদের প্রধানত বি টু ইউজ করতে হয়। আর এই সেন্সগুলো পরিচিত না হলে যে তুমি লিখতে গিয়ে পারবে না যে এটা কেন কিভাবে প্রকাশ করতে হয়। তাহলে যদি আমি একটা সেন্টেন্স লিখি যে ছাত্রছাত্রী হিসাবে আমাদের নিয়মিত পড়াশোনা করতে হয়, তাই তো। তাহলে কি দিব, অ্যাজ স্টুডেন্টস উই আর টু স্টাডি, তাই তো, রেগুলারলি অ্যান্ড অ্যাটেন্টিভলি। সামাজিক জীব হিসাবে আমাদের একসাথে বসবাস করতে হয়, কি বলবো বলো, অ্যাজ social beings we are to live are to together. live together, নাকি হারমোনিয়াসলি। দেখো এই যে ওয়ার্ডগুলো খেয়াল করতে হবে, আমরা কি সংঘবদ্ধভাবে একত্রে বসবাস করব, এটাই আমরা চাই। তাহলে যার যেটা সিম্পলি করবে সেরকম কাজ বোঝাতে আমরা কর্তব্যমূলক এই ব্যাপারটা ব্যবহার করব বি টু। স্যার এটা কি একটা ফিউচার সেন্স দেয়, ফিউচার টেন্সে? না, এটা ফিউচার চেঞ্জ আমাদের করতে হয়, এখনো করি, আগেও করেছি, এখনো করি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে তো। হ্যাঁ,
যেটা রেগুলারলি করতে হয়, কর্তব্যমূলক কাজ কি ফিউচার টেন্স হবে? না, না, মোডাল ভার্বের সাথে ফিউচার টিউচার জড়িত না, মোডাল ভার্বের সাথে সব জড়িত, বুঝতে পেরেছো? ওটা যদি তুমি বর্তমানে বোঝাতে পারো, ফিউচারে তোমার সেটা নির্ভর করবে তুমি কোন গল্পে ইউজ করতেছো। তার আগে পিছের সেন্টেন্স তোমাকে বলে দিবে যে তুমি আপাতত ক্যানকে ফিউচার ইউজ করলা না বর্তমানে ইউজ করলা, প্রেজেন্ট টেন্সের জন্য ইউজ করলা, কুডকে তুমি ফিউচার ইউজ করলা না প্রেজেন্ট ইউজ করলা নাকি পাস্ট ইউজ করলা। কারণ কুডের ব্যবহার তিনটাই আছে, কুড পাস্ট ইউজ হতে পারে, কুড প্রেজেন্টেও হতে পারে, কুড ফিউচারেও হতে পারে, বুঝতে পেরেছো? অতএব সেটা তোমার ওই যে বুঝতে হবে, বেশি বেশি পড়ে বুঝতে হবে যে কখন। আমরা শুধু জানি যে ক্যানের পাস্ট কুড, কিন্তু সবসময় ক্যানের পাস্ট কুড হিসাবে ব্যবহার করে না, কুডের সিঙ্গেলই ব্যবহার আছে, ঠিক আছে তো? ওই কুডের পরিবর্তে ক্যান ইউজ করলে তখন আর অর্থ মিলবে না। ওই জন্য এই জাতীয় বিষয়গুলো যেহেতু তোমরা অনার্সে পড়তেছো, অধিকাংশ তোমরা আছো এখানে, এই ব্যবহারগুলো ক্লিয়ার হতে হবে। তোমরা গ্রামারগুলো পড়ো না, গ্রামার নিজে পড়লে কত ভালো করে বোঝা যায়, হ্যাঁ? আর শুধু গান গাও যে স্যার পারতেছি না পারতেছি না পারতেছি না ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি একটু সিম্পলি বুঝাই দিচ্ছি, এগুলো একটু খেয়াল করতে হবে। এবার হচ্ছে হ্যাভ টু। আমি হ্যাভ টু এর ব্যবহার কি বলবো বলো তো? হ্যাভ টু এর ব্যবহারটা বাধ্যবাধকতা। হচ্ছে আমরা বলতে পারি অনেকটা মাস্টের মতো। আমি একটু ব্র্যাকেটে লিখে দিলাম, ঠিক আছে তো? মাস্ট, মাস্ট কেমন? করতেই হবে। হ্যাঁ, বাধ্য, বাধকতা, একদম করতেই হবে। এখানে কত 100%, তোমার বললাম যে 100% নিশ্চিত যে তোমাকে এটা করতে হবে, এখানে কোনো ছাড় হবে না, বুঝতে পেরেছো? কোনো ছাড় নেই। এরকম ক্ষেত্রে আমরা হ্যাভ টু, যেটা আমরা মাস্ট ইউজ করতাম, সেখানে আমরা হ্যাভ টু ইউজ করতে পারি। কি বোঝা গেল? আচ্ছা, তাহলে এটার ব্যবহার তো আমাদের জানাই আছে। জাস্ট আমি লিখতে পারি কি, যে নাও আই হ্যাভ টু লিভ দ্য প্লেস বিকজ ইট ইজ গেটিং, কি হবে, ডার্ক, নাকি? হ্যাঁ, মানে কি অন্ধকার হয়ে যাচ্ছে, তাই আমাকে এখনই লিভ করতে হবে, আমি বাধ্য এটা করতে, নাকি এটা কর্তব্য আমার? এটা কর্তব্য। হ্যাঁ, তোমাকে বাধ্য করা হচ্ছে এরকম কিছু বোঝাতে, জোর করা হচ্ছে এমন কিছু বোঝাতে আমরা হ্যাভ টু ইউজ করি। আচ্ছা, আর উদাহরণ দিলাম না, তোমরা একটু খেয়াল রেখো এগুলো। এবার বি গোয়িং টু কখন ইউজ করি আমরা? কোন মুড প্রকাশ করতে বলো? বি গোয়িং টু ভবিষ্যতের নিশ্চিত কাজ, তাই তো? ভবিষ্যতের নিশ্চিত কাজ। শ্যাল উইল ব্যবহার করলে আমরা জানি ভবিষ্যতে একটা কাজ করবো, এমনটা বলি। কিন্তু ভবিষ্যতে করব 100% নিশ্চিত, এরকম বলতে আমরা বি গোয়িং টু। আরও ব্যবহার আছে, তোমরা একটু বইতে, আমি জাস্ট 2-1টা ব্যবহার বলছি, হ্যাঁ? আরও থাকতে পারে, তোমরা একটু পড়ে নিবা। দেখো, বি গোয়িং টু মানে কি? তাহলে বলতে চাচ্ছি কি, আবার ভবিষ্যতের, কি হলো রে, এত কাহিনী, এই বাংলা নিয়ে আমি যত কাহিনীতে ভুগি, হ্যাঁ? ভবিষ্যতের কি হবে? ভবিষ্যতের কাজ, নিশ্চিত কাজ, তাই তো? বোঝাতে যা সেটুকু আমি লিখলাম, বেশি লিখলাম না। ভবিষ্যতে নিশ্চিত কাজ মানে কি? আই অ্যাম গোয়িং টু মিট ইউ টুমোরো, কোনটা নিশ্চয়তা বেশি দেবে? আই শ্যাল মিট ইউ টুমোরো, আই অ্যাম গোয়িং টু মিট ইউ টুমোরো, কোনটা নিশ্চয়তা বেশি দিচ্ছে? I am going to meet you tomorrow, তাই তো? হ্যাঁ, I am going to meet you tomorrow, আমি তোমার সাথে আগামীকাল দেখা করতে যাচ্ছি, মানে কি এটা নিশ্চিত যে আমি দেখা করব, ঠিক আছে তো? অথবা বলতে পারছি কি, যে উই আর গোয়িং টু অ্যারেঞ্জ আ পার্টি, তাই তো, ইন দ্য নেক্সট মান্থ। তাহলে আগামী মাসে আমরা একটা পার্টির আয়োজন করতে যাচ্ছি, মানে কি করব না করব না? নিশ্চিত আছি না নিশ্চিত না? নিশ্চিত আছি। হ্যাঁ, ARRANG, হ্যাঁ, অ্যারেঞ্জ, মানে এরকম নিশ্চয়তা বোঝাতে আমরা বি গোয়িং টুটা ইউজ করি। এই ক্ষেত্রে বি গোয়িং টু হচ্ছে কি, অক্সিলারি ভার্ব কিন্তু। অতএব প্যাসিভ করার সময়
আমি কি গোয়িং এর প্যাসিভ করব না অ্যারেঞ্জের প্যাসিভ করব? অ্যারেঞ্জের। হ্যাঁ, যেহেতু আর গোয়িং টু পুরোটা হচ্ছে কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ধরে আমরা অ্যারেঞ্জের প্যাসিভ করব, মানে পাস্ট পার্টিসিপল করে যে নিয়মটা সেটা আমরা আসবো। এগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ বলো। আর এগুলো দেখতে তো মানে জাস্ট আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে দেখতে, কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট করতে হয় মনে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট বলতে এই যে আর গোইং টু, ইজ গোইং টু, এম গোইং টু, এগুলো দেখতে তো প্রেজেন্ট মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে দেখতে। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো দেখতে, কিন্তু এগুলোর আমাদের সেন্স বলে দিবে যে আমি কি করতে যাচ্ছি। ঠিক আছে তো? জি স্যার, এটাই। হ্যাঁ, এটা জি খেয়াল স্যার। করতে হবে যে আমি বললাম না যে কিছু কিছু সময় শুধু টেকনিক্যাল ইস্যু দেখলে হবে না, আমাকে সেন্স ইস্যু দেখতে হবে, যেখানে কি অর্থে আমি ব্যবহার করতেছি। এটা কন্টিনিউয়াস টেন্সও হবে, কিন্তু আমরা এখানে কন্টিনিউয়াস টেন্সের সেন্সে বলছি না, আমি আমার সেন্সে বলতে যাচ্ছি যে আমি এই কাজটা নিশ্চয়তা দিতেই আমি এই সেন্সটা ব্যবহার করেছি। বুঝতে পেরেছো? এবং স্যার। তখন আর গোয়িং টু পুরোটা অক্সিলারি ভার্ব আর অ্যারেঞ্জ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হবে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে নিড, ডেয়ার, এইগুলো প্রিন্সিপাল ভার্ব এবং মোডাল ভার্ব উভয় হিসাবে বসতে পারে একই সেন্সে। ঠিক আছে তো? একই অর্থে। বিশেষ করে নিড, নিড মানে কি বলো তো? প্রয়োজন। হ্যাঁ, নিড মানে প্রয়োজন হওয়া, ভার্ব হিসাবে কিন্তু নিড মানে প্রয়োজন হওয়া ভার্ব হিসাবে। আর নাউন হিসাবে কি? নেসেসিটি। হ্যাঁ, প্রয়োজন না, নিডই নাউন হিসাবে বসতে পারে, প্রয়োজন। তাহলে প্রয়োজন হওয়া, এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসাবে মানে কি বলবো ব্যবহার করতে পারি, আবার মোডাল ভার্ব হিসাবেও ব্যবহার করতে পারি। যখন প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার করব তখন প্রিন্সিপালের রূপ হবে, আর যখন মোডাল ভার্ব হিসেবে ইউজ করব তখন মোডাল ভার্বের মতো ব্যবহার হবে। ঠিক আছে তো? যদি নিডটা প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে তার পরবর্তী ভার্বের কিন্তু বেস ফর্ম করতে হয়, এই ইনফিনিটিভ করতে হয়। যেমন আমি যদি এখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইউজ করি, মনে করো, হ্যাঁ আমি লিখলাম যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে তাকে ইউজ করি, তাহলে আমি লিখলাম যে আমার যাওয়া প্রয়োজন, তাহলে কি লিখবো? আই নিড টু গো, তাই তো? Go. আমার যাওয়া প্রয়োজন মানে কি? আই নিড টু গো। আর যদি আমি মোডাল ভার্ব হিসেবে ইউজ করি তখন কি বলবো? আই নিড গো। ঠিক আছে তো? একইভাবে যদি আমি এটাকে নেগেটিভ করছি তাহলে কি করবো বলো তো? এটা নেগেটিভ করতে হলে আই ডু Need now. নট, না, আই ডু নট নিড টু গো। কারণ নেগেটিভ যখন আমি করব, নিড তো নিজে প্রিন্সিপাল, তাহলে কি করতে হবে? এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডু ডাজ এগুলো আনতে হবে না? ডু ডাজ, বলো তো, মনে আছে? হ্যাঁ, আর নিড যেহেতু অক্সিলারি ভার্ব, তাহলে কি লিখবো? আই নিড নট গো। দেখো এই দুটা বুঝেছো কিনা? কি বুঝেছো সবাই এটা? জি স্যার। এখন এখানে যদি আমি এখন থার্ড পারসন ইউজ করতে চাই তাহলে কেমন হবে বলো তো? হি নিডস টু গো, তাই না? অথবা হি ডাজ নট নিড টু গো। কিন্তু এইখানে যদি আমি থার্ড পারসন ইউজ করি তাহলে কেমন হবে? এখানে এস বাই এস হবে। হি No. নিড গো অথবা হি নিড নট গো। দেখো বুঝতে পেরেছো কিনা এই সেন্সগুলো? এই জায়গায় বুঝতেই কারো সমস্যা হলো? দুটার অর্থ কিন্তু একই, দুটার অর্থ কিন্তু একই, তুমি যে কোনোটা ইউজ করতে পারবা, কোনো সমস্যা না। তুমি নিড টু গো আর আই নিড গো অর্থ তো একই হবে না? আমি তো সেটাই বলতেছি, আমি কি সেটাই বললাম না যে দুটার অর্থ একই, শুধু গঠনটা ভিন্ন, গঠনটা ভিন্ন এবং নিডের কি ব্যবহারটা ভিন্ন, তাছাড়া অর্থগত সব কিছুই একদম এক। হি নিড নট গো মানে কি? তার যাওয়ার দরকার নেই। হি ডাজ নট নিড টু গো মানে তার যাওয়ার দরকার নেই। তাহলে এখানে কোনটায় নিড মোডাল আর কোনটায় নিড প্রিন্সিপাল বলো? ঠিক Need not করতে হচ্ছে modal. হচ্ছে মোডাল ভার্ব, তাই তো? ঠিক যেভাবে আমরা সাহায্যকারী ভার্ব ইউজ করি ঠিক একেও আমরা সেইভাবেই ইউজ করলাম। এখানে ডেয়ারের ব্যবহারটাও ওইরকম সেন্সে হতে পারে। তো হ্যাড বেটার, ইউজ টু, উড রেদার এগুলোর ব্যবহার সম্পর্কে তোমাদের ধারণা আছে আশা করি। হ্যাড বেটার কোনটা ইউজ করা হয়? শুডের মতো করে আমরা হ্যাড বেটার ইউজ করি। শুড যেমন ইউজ করা হয় হ্যাড বেটারও কিন্তু সেভাবেই ইউজ করা হয়, তাই না? শুড মানে কি? উচিত, কোনো কাজ করা ভালো। হ্যাড বেটার মানেও কি? কোনো কাজ করা ভালো, এরকম কিছু বোঝায়। ইউজ টু দিয়ে কি বোঝায় বলো তো? ইউজ টু মানে
অভ্যস্ত ছিল। শুধু অভ্যস্ত বললে হবে না, এর আবার দুটো ব্যবহার আছে, একটা বি ইউজ টু আর একটা হচ্ছে শুধু ইউজ টু। ইউজ টু অতীতে করতাম কিন্তু বর্তমানে এখন হ্যাঁ, আর করি করা না, হয় না, এরকম অতীতে কোনো ক্ষেত্রে কাজ এটা করা use হতো হয়। কিন্তু বর্তমানে করি না, এটা হচ্ছে ইউজ টু। ঠিক আছে তো? যেমন অতীতে কোনো কাজ করতাম, যেমন কি বলতে পারি, আই ইউজ টু প্লে ক্রিকেট, এরকম যদি কেউ বলে তাহলে কি সে এখন খেলে? না। আর যদি আই উড প্লে ক্রিকেট, এটার মানে কি আমি খেলতাম, অতীতে খেলতাম, এখন খেলি কি খেলি না সেটা নিশ্চিত না। কিন্তু আই ইউজ টু প্লে মানে কি এখন আর আমি খেলি না, এই সেন্সটা এখানে প্রকাশ পায়। ঠিক আছে তো? আর যদি আমরা বি ইউজ টু করি, বি ইউজ টু এর পরে কি হয়, ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়, ভার্বের সাথে কি করতে হয়, আইএনজি করতে হয়, এটা অভ্যস্ত বোঝায়। যেমন আই অ্যাম ইউজ টু প্লেইং ক্রিকেট, তাই না? অথবা আই ওয়াজ ইউজ টু প্লেইং ক্রিকেট। দেখো দুটো সেন্স কি বুঝতে পেরেছো আলাদা আলাদা? তাহলে ইউজ টু মানে অতীতে করি, এখন করি না, অতীতে করতাম। আর এখানে বি ইউজ টু মানে অভ্যস্ত, সেটা ফিউচারে হোক, পাস্টে হোক, প্রেজেন্ট টেন্স হোক, যে কোনো জায়গায় তুমি মোটামুটি অভ্যাস বোঝাতেই বি ইউজ টু। এটা কিন্তু মডেল ভার্ব না, কারণ মডেল ভার্বের পরে কি আইএনজি বসে বলো তো? যে কোনো মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, এই জন্য ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু বি ইউজ টু এর পরে আইএনজি। অতএব এটা হচ্ছে ফ্রেজ, এটা একটা ভার্ব ফ্রেজ, বুঝতে পেরেছো? এটাকে আমরা মডেল ভার্ব বলবো না, মডেল অক্সিলারি ভার্ব বলবো না, এইটা একটু খেয়াল রাখবো। তো যাই হোক, উড রাদার হ্যাড বেটার নিয়ে আমি আর কথা বললাম না, কারণ এগুলো নিয়ে তোমাদের ধারণা আছে আশা করি। তাই এরকম কিছু কিছু ব্যাপার দেখো, এখানে হয়তো আলোচনা আছে, আরও ডিপে আছে, হ্যাবের ব্যবহার আছে, এত কিছু আমি পড়াচ্ছি না, কারণ এগুলো তোমরা পারবা। তারপরে কন্ডিশনাল সেন্টেন্সে কী কী বলা আছে এগুলো তোমরা পারবা। একটু একটু উপন্যাসের মতো রিডিং দিয়ে নিও, উপন্যাসের মতো। কেউ কি পড়েছো বলো তো এগুলো? জি স্যার। হ্যাঁ, স্যার একটু ভালো করে পড়ে নিবা। যেমন এখানে হ্যাড টু এর নেগেটিভ কেমন হবে, তাই না? হ্যাড টু এর নেগেটিভ কেমন করতে হবে, ডিড নট হ্যাভ টু বা এরকম কিছু করতে হবে কিনা, কারণ এই হ্যাড টু এর নেগেটিভ করার জন্য হ্যাড নট টু তো আমি বলতে পারতেছি না। এগুলো কীভাবে ইউজ করবো, অনেক অনেক সুন্দর সুন্দর ডিপে আলোচনা আছে, তাই তো? এবার দেখো আরেকটা জিনিস বলি, সেটা হলো ওই যে টু হ্যাভ বলতেছিলা, তাই না? ইনফিনিটিভ, তাই তো? ইনফিনিটিভ পারফেক্ট, এটা মানে হলো টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যদি কখনো থাকে, তাহলে বুঝে নিবা যে এই কাজটা আগে হয়ে গেছে, এই কাজটা আগে হয়ে গেছে বোঝায়। বুঝতে পারছো? কেমন? মনে করে বললাম আই অ্যাম হ্যাপি টু হেল্প ইউ, আর একটা বললাম আই অ্যাম হ্যাপি টু হ্যাভ হেল্প ইউ। এই দুটোর মধ্যে পার্থক্য কেউ বলতে পারবো অর্থের? কেউ বলতে পারবা? স্যার একটা আমি তোমাকে সাহায্য করে খুশি হলাম, আর একটা আমি তোমাকে সাহায্য করে খুশি হয়েছিলাম। এনিওয়ান এলস? ওকে, ট্রাই করেছো, ভালো। আর কেউ? আই অ্যাম হ্যাপি টু হেল্প ইউ মানে হচ্ছে তোমাকে সাহায্য করতে পারলে আমি খুশি হব। ঠিক আছে তো? মানে কি আই অ্যাম হ্যাপি, আমি হ্যাপি হব যদি তোমাকে আমি সাহায্য করি। আই এম হ্যাপি টু হেল্প ইউ মানে এখনও আমি করি নাই হেল্প, এরকমটা সেন্স। ঠিক আছে তো? আর আই এম হ্যাপি টু হ্যাভ হেল্প ইউ মানে তোমাকে সাহায্য করা হয়ে গেছে, আমি করেছি, এই কারণে আমি খুশি। আই অ্যাম হ্যাপি টু হ্যাভ হেল্প ইউ মানে কি সাহায্য করেছি না করা হয়নি এখনো? করা হয়নি এখনো। করা হয়নি এখনো, তাই তো? এইরকম সেন্সটাতে ব্যবহার হয়। ঠিক আছে তো? তাহলে এইটাতে প্রথমত এরকম হয় যে আই উইল বি হ্যাপি, এটা যেহেতু আই এম দিয়ে অনেকটা সেন্সে মেলে না, তাহলে আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ, টু হ্যাভ হেল্প ইউ বলা যাবে এটাতে? ফিউচারের সাথে পাস্ট মেলানো যাবে? আইএনজি হয়ে যাবে তখন। হ্যাঁ, তাহলে আই উইল বি হ্যাপি টু হ্যাভ হেল্প ইউ, এটা মানে আই অ্যাম হ্যাপি টু হ্যাভ হেল্প মানে আমি খুশি তোমাকে সাহায্য করতে পেরে, মানে অলরেডি সাহায্য করা হয়ে গেছে। আর আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ মানে তোমাকে সাহায্য করে আমি খুশি হব, মানে এখনো করিনি, করব, এইটা। ঠিক আছে তো? হ্যাঁ, অনেক সময় এরকম সেন্সগুলো আসে যে আমরা কিছু একটা করে ফেলেছি বা হয়ে গেছে, এটা প্রধানত আমরা এরকম
পারফেক্ট টেন্স দিয়ে করার চেষ্টা করি। সেটাকে টু দিয়ে করলে হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ নির্দেশ করে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার বলা হচ্ছে দেখো, কিছু কিছু ভার্ব আছে যাদের পাস্ট সেন্স নেই, কিছু কিছু মোডাল ভার্ব আছে যাদের পাস্ট সেন্স নেই। যেমন কার কার পাস্ট সেন্স নেই বলো তো? শ্যাল উইলের উড আছে, ক্যানের কোড আছে, মেয়ের মাইট আছে, কিন্তু শুডের আছে? বলো, শুডের পাস্ট টেন্স আছে? না স্যার, হ্যাঁ। না স্যার। মাস্টের পাস্ট টেন্স আছে? নাই। অট বি এর পাস্ট টেন্স আছে? নাই। তাহলে এইগুলোর পাস্ট টেন্স করতে হলে আমরা করবো কি, ওর সাথে হ্যাভ লাগাই দিব। ঠিক আছে তো? ওর সাথে হ্যাভ লাগিয়ে দেব। যেমন আমি যদি বলি যে তোমার তাকে সাহায্য করা উচিত ছিল, তাহলে আমি কি লিখবো? যে ইউ শুড, হ্যাভ টু। Help her. আমি বলতে পারি ইউ শুড হেল্প ইউ, এটা বললে হবে? You should have helped এটা তো me. ফিউচার প্রেজেন্ট হয়ে গেল, তাই না? তাহলে কি লিখবো? ইউ ইউ শুড হ্যাভ হেল্প হিম। হেল্প ইউ, তাই তো? হ্যাঁ, ইউ শুড হ্যাভ হেল্প ইউ, তোমার তাকে সাহায্য করা উচিত ছিল। একইভাবে Him. হ্যাঁ, তোমার সেখানে যাওয়া আবশ্যক ছিল, তাহলে কি কি দিব? ইউ মাস্ট হ্যাভ গন দেয়ার, Gone there. মানে সে অবশ্যই গিয়েছিল, এরকম সে অবশ্যই গিয়েছিল। হ্যাঁ, অথবা ইউ মাস্ট গো দেয়ার, মানে কি এই দুটোর মধ্যে পার্থক্য কোনটা? ইউ মাস্ট গো দেয়ার হচ্ছে ফিউচার সেন্স, আর ইউ মাস্ট হ্যাভ গন দেয়ার মানে কি পাস্ট টেন্স, তাই তো? তুমি অবশ্যই সেখানে গিয়েছিলে, তারপরে পাস্ট টেন্স, তুমি অবশ্যই সেখানে গিয়েছিলে, তুমি অবশ্যই সেখানে, তোমার অবশ্যই সেখানে যাওয়া উচিত ছিল। এরকম সেন্সে আমরা অনেক সময় এগুলো লাগাই। অনেক ক্ষেত্রে আমরা মাইটকেও মাইটের সাথেও হ্যাভ লাগাই। ঠিক আছে তো? অনেক ব্যবহার পাবে, এদের অনেক ব্যবহার পাবে। অ্যাডভান্স রাইটিং তোমরা যদি অনার্সে, ইংলিশ অনার্সে পড়ো, এই ক্ষেত্রে এইগুলো না জেনে তুমি মুখস্থ ছাড়া আর কিছুই করতে পারবে না, আর মুখস্থ করে পার পাওয়া যাবে না। এই জন্য এই সেন্সগুলোকে যতটুকু পারা যায়, যত দ্রুত পারা যায় কবজা করা, যাতে তোমার পরবর্তী পরীক্ষাটা আরও ভালো হয়, ইজি হয়, এইটা। হ্যাঁ, তো এই সেন্সগুলোকে আমরা একটু ব্যবহার করতে পারি। তো আমি জাস্ট একটু পরিচয় করিয়ে দিচ্ছি, এগুলো তোমরা একটু খেয়াল করবা। নিডের সাথে নট লাগিয়ে দেয়, নিডের যেহেতু পাস্ট টেন্স নাই, আমরা নিডের সাথে পাস্ট করে ফেলতে পারি, নিড নট হ্যাভ। দেখো এই যে, হ্যাঁ, যেমন শুড নট হ্যাভ গন দেয়ার, তোমার সেখানে যাওয়ার দরকার ছিল না। দেখো, তোমার সেখানে যাওয়ার দরকার, তাহলে তোমার সেখানে যাওয়ার দরকার ছিল, তাহলে কেমন হবে? দেখো এই সেন্সটা যদি আমি বলি যে তোমার সেখানে যাওয়ার দরকার, কোন টেন্স দিব? ইউ নিড গো দেয়ার, নাকি? এটা তো বললাম নাকি? তারপরে কি বলবো? তোমার সেখানে যাওয়ার দরকার, তাহলে ইউ নিড গো দেয়ার। তোমার সেখানে যাওয়ার দরকার ছিল, তাহলে কি কি দিব? ইউ নিড হ্যাভ গন দেয়ার, তাই তো? এখন যদি আমি নট করি, তাহলে কি 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 দিব? ইউ নিড নট গো দেয়ার, ইউ নিড নট হ্যাভ গন দেয়ার। ঠিক আছে তো? তাহলে নিডের পাস্ট টেন্স, পাস্ট টেন্সে আমরা কিন্তু দিয়ে দিলাম। নিডেড দিয়ে কিন্তু আমরা পাস্ট টেন্স করি না, এটা একটু খেয়াল দেখো। হি নিড নট হ্যাভ ওয়াটার দ্য গার্ডেন, মানে তার বাগানে পানি দেওয়ার দরকার ছিল না, মানে কি দিয়ে ফেলেছে সে, না? দিয়ে ফেলেছে, এরকম আর কি। দেখো, হি ডিড নট হ্যাভ ওয়াটার দ্য গার্ডেন আর হি নিড নট হ্যাভ ওয়াটার দ্য গার্ডেন, এটা পার্থক্য বুঝিয়েছে, খেয়াল করো। হ্যাঁ, বলো। স্যার ওই যে সেন্টেন্সটা লিখলাম ওইটা ইন্টারোগেটিভ করার সময় কিভাবে হবে? এটা যেহেতু এটা সাহায্যকারী ভার্ব, নিড ইউ নট, নিড দিয়ে করবা, সাহায্যকারী ভার্ব হিসাবে যেভাবে ব্যবহার করবা তুমি সাহায্যকারী ভার্ব হিসাবে, সেভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে? যেটার নেগেটিভ আবার সবগুলোর সব ব্যবহার নেই কিন্তু, ঠিক আছে তো? এখানে নিডে তুমি ব্যবহার করতে, নিড ইউ গো দেয়ার বলতে পারি না? নিড ইউ গো দেয়ার মানে কি? তোমার কি সেখানে যাওয়ার দরকার আছে? হ্যাঁ, নিড ইউ গো দেয়ার, তাহলে নিড এখানে কি সাহায্যকারী ভার্ব না? জি স্যার। হ্যাঁ, এরকমভাবে আমরা ব্যবহার করব। তারপরে হ্যাভ, গট, এগুলোর পাস্ট ব্যবহার আছে, এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এগুলো তো পারবে, এগুলো তো জাস্ট ইন্টিগ্রেটিভ করার জন্য টেন্স সব এগুলো। এই যে হ্যাড বেটার, হ্যাঁ, বেয়ার ইনফিনিটিভ কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেগুলো দিয়েছে। তারপরে হচ্ছে হ্যাভ অবজেক্ট প্রেজেন্ট পার্টিসিপল, একটু দেখে নিবা। কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া, করা, ওগুলো আমরা আগামী দিন দেখবো। কাউকে কিছু করিয়ে নেওয়া পজিটিভ ভার্ব হিসাবে কিছু সেন্স আছে, ওগুলো আমাদের দেখতে হবে। ডু ভার্বের ব্যবহার প্রেজেন্ট, হ্যাঁ, এগুলো একটু দেখবা। ডু ভার্বের ব্যবহার আছে। তারপর হচ্ছে ডু অ্যাজ প্রিন্সিপাল ভার্ব,
প্রিন্সিপাল ভার্ব হিসেবে তো ব্যবহার দেখার দরকার নেই, কারণ আমরা অক্সিলারি ভার্ব হিসেবে দেখতেছি। হ্যাঁ, এবার আসছে এই যে মডাল ভার্বের বিভিন্ন সেন্স। এইগুলো আসলে এগুলো মুখস্থের তো ব্যাপার না, জাস্ট একটু রিডিং দিবা। এগুলো তো বলার কিছু নেই, কারণ এগুলো তোমরা বোঝো, এগুলো ক্লাসে বলার বিষয় না, জাস্ট তোমরা একটু রিডিং দিয়ে নিবা, ঠিক আছে? যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা একটু ক্লাসে জিজ্ঞাসা করবা। তাছাড়া যে পার্থক্যগুলো থাকার দরকার আমি একটু বলে দিয়েছি। এটা জাস্ট উপন্যাসের মতো করে রিডিং দিবা সবাই, প্রত্যেকটা সাহায্যকারী ভার্বকে রিডিং দিবা, মনে থাকবে? কারণ আমরা ভাষাতে কি আমরা বলতেছি ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং মানে কি? আমার মনে যা আসবে আমি কি করব, তাই লিখতে পারবো, তাই তো? তাহলে মনের ভাব কখন কোনটা আসবে আমি জানবো, বলো তো? এর কি কোনো নির্দিষ্ট ফর্মেট আছে যে মন আমার এর বাইরে কথা বলবে না, বা এর বাইরে মন আমার চাইবে না, এমন আছে? না স্যার। নাকি সেই বিভিন্ন যে ইয়াগুলো আছে, হ্যাঁ, ভিডিও টিডিও আছে না, যে এই 10টা সেন্টেন্স মানে শিখলেই, এই 10টা সেন্টেন্স শিখলেই তুমি ইংরেজিতে গুলি হয়ে যাবা, নাকি? এরকম কোনো 10টা সেন্টেন্স মাথা তো ওরাই নষ্ট করছে। হ্যাঁ, এই 5টা ওয়ার্ড জানলেই ইংরেজিতে তুমি তুখোড় হয়ে যাবা। হ্যাঁ, এইরকম করে করে। আর ভিউ তো বেশি ওইগুলোই হয় নাকি? একটু 10 মিনিটের জায়গায় ভিডিও ক্লাস যদি 20 মিনিট দেখে, তার ছেলেপিলে আর ওটা দেখে না, দেখে যে 1 মিনিটে আছে কিনা। 1 মিনিট কোনো ভিডিও দেখলে সেটা দেখবে, ওখানে 1 মিনিটে কি থাকবে সে? খুঁজি হ্যাঁ, সব কিছুতে খুঁজি। হ্যাঁ, আমার ক্লাসগুলো দেখেও বলে স্যার আপনার ক্লাসগুলো একটু বড় বড়। আমি বলছি বড় ক্লাসে তুমি কি শিখলা? তাহলে কতটুকু ছোট করতে পারি আমি? ওকে, তো আপাতত মডেল ভার্বের এই জায়গাটা একটু অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি 3টা বললাম, 3 থেকে 4টা জিনিসকে বেশি গুরুত্ব দিচ্ছি। একটা হচ্ছে ফ্রেজ, একটা হচ্ছে টেন্স, একটা হচ্ছে মডেল ভার্ব, আর একটা হচ্ছে ভয়েস। এই 4টা জিনিসকে যদি তুমি না জেনে রাইটিংয়ে ঢোকো তাহলে তোমার বিপদ আছে, প্রত্যেকবার মাথায় ধাক্কা মারতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আগামী দিন আমরা ভয়েসটা নিয়ে কথা বলবো। আজকে আর বেশি কথা বলবো না, অনেকে দেরি হয়ে যায়। তোমরা আগামী দিন পর্যন্ত একটু দয়া করে এই মডেল ভার্বটার বা সাজগের ভার্বটার উপর একটু জোর দাও। হ্যাঁ, কারণ ভয়েসটা বেশি আমরা যেহেতু ট্রান্সফরমেশনে যাবো না, ভয়েসের ট্রান্সফরমেশন শিখবো না, আমরা শুধু তার ভয়েসের ব্যবহারটা আমরা যেহেতু দেখবো, এই জন্য আমি ওটাতে বেশি যাচ্ছি না। কারণ অক্সিলারি ভার্বটা একটু বড়, অনেকটাই বড়, কারণ প্রচুর এখানে কথা আছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা লাইন একদম খুঁটে খুঁটে দাগিয়ে দাগিয়ে পড়বা। এবং যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় দয়া করে আগামী ক্লাসে আমাকে জিজ্ঞাসা করবা, মনে থাকবে? আরও একদিন আর একটা সময় দিলাম। আগামী ক্লাস কবে আমাদের? রবিবারে। রবিবারে। তার মানে দেখো অনেক অনেক কিন্তু অক্সিলারি ভার্বের ব্যাপারটা, হ্যাঁ, অনেক। তো এই জন্য আবার একটু সময় দিলাম, এইটা যেন তোমাদের এবারে শেষবারের মতো মডেল ভার্ব নিয়ে বা সাজগের ভার্ব নিয়ে একটা ভালো আলোচনা হয়ে যায়। হ্যাঁ, একবারে যে সব পেরে যাবা তা না, কিন্তু রিডিং পড়লে তোমার ভিতরে যে আইডিয়াটা তৈরি হবে, এই আইডিয়াটাই তোমাকে যথেষ্ট হেল্প করবে। দেখো অনেক, হ্যাঁ, দেখো এই যে নিডের ব্যাপার। হ্যাঁ, এই যে দেখো নিড, নিড নট, নিডন্ট, নিডকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, এগুলো কিন্তু তোমার প্রশ্নের উত্তর সব এখানে দেওয়া আছে। হ্যাঁ, তুমি কীভাবে ব্যবহার করতে পারবা, কীভাবে ব্যবহার করতে পারবা না, হ্যাঁ, এখানে সব কিছু দিয়ে রেখেছে, একটু ভালো করে খেয়াল করবা। ওকে, যাই হোক, আর আমি পেজ টেজ ইয়ে করতেছি না। তো যতটুকু আলোচনা করলাম এগুলো একটু মাথায় রাখবা। আর আসলে টিচারদের কাজ হচ্ছে, এই বয়সে টিচারদের কাজ হচ্ছে পড়িয়ে দেওয়া না, তোমাদের দিয়ে একটু পড়িয়ে নেওয়া, হ্যাঁ, করিয়ে নেওয়া। এক্ষেত্রে আমি কিছু উপস্থাপন করলাম, তোমরা আবার কিছু একটু বাসায় পড়বা, তাহলে হয়ে যাবে। এখন তোমরা যদি মনে করো স্যার আমার মেইন পড়া হচ্ছে না, তাহলে তো বিপদ হয়ে যাবে। তাহলে তুমি মেইন পড়া কবে করবা, আর এই গ্রামারই বা কবে শিখবো? গ্রামার তো আমরা পড়েছি ভাই। হ্যাঁ, আবার বললাম তো, আমি একটা জিনিস বুঝি না, স্টুডেন্টরা পারে না কেন। আমি আমার স্টুডেন্ট লাইফে বললাম তো, যে এই একাডেমিক পড়ার পাশাপাশি আমি কিন্তু অনেক নভেল পড়তাম, ইংলিশ নভেল পড়েছি, এবং কয়েকটা গ্রামার বই আমি শেষ করেছি। আর তোমরা নাকি সময় পাও না। আমি এটাই আশ্চর্য, আমি তো পড়েছি নাকি, তোমরা যে শুধু পড়াশোনা করছো তা তো না, পড়াশোনা তো আমিও করেছি। তোমরা নাকি পড়ার টাইমই পাও না, তো এত টাইম ফেলো কোথায়? ওই যে আমরা মন থেকে ঠিক করে নিছি যে গ্রামার আলাদা বিষয়, সাহিত্য আলাদা, এই জন্য হয়তো বোঝা মনে হয়। ওটা তো মনে করার দরকার নেই, তুমি তো ভাষার সাহিত্য পড়বা, কিন্তু ভাষা ছাড়া তোমার সাহিত্য হয় কেমন করে? অটোমেটিক তো গ্রামারটা লাগতেছে তোমার।
হ্যাঁ, আর তুমি তো চাকরি করবা আবার প্রাইমারি স্কুল টিচার, হাই স্কুলের টিচার, সেখানে তো তোমার তো সাহিত্য লাগবে না, তোমার তো শেষে আলটিমেটলি ইংলিশে লাগবে, ইংলিশ গ্রামার লাগবে, আর তুমি সেটাই পারো না, তাহলে তোমাকে আবার চাকরি দিবে কে বলো তো? তুমি একটু ভাবো তো, যে তুমি গ্রামার ছাড়া অনার্স শেষ করলা, গ্রামার বুঝো না, তোমাকে কে চাকরি দিবে? তুমি তো ভাইবা থেকে আগে ফেল করে ফেলবা, যে তোমাকে ছোটো ছোটো গ্রামার ধরো তুমি পারবা না, তাতে তোমার চাকরি ওখানে শেষ। তুমি তাহলে তোমাকে তো বিসিএস পরীক্ষা দিয়ে হয় অনার্স কলেজে এসে তোমাকে সাহিত্য পড়াতে হবে। আবার সব যে বিসিএস দিয়ে যে সাহিত্য পড়ায় তা না, যেগুলোতে অনার্স নেই বা যেগুলোতে শুধু এইচএসসি লেভেল পর্যন্ত আছে, সেখানে তো তাদের গ্রামারই পড়াতে হয়, তাদের তো সাহিত্য পড়ানো লাগে না। তাহলে আলটিমেটলি তুমি আসলে কী শিখবে এখান থেকে? তোমার কাজটা হবে কি বাংলাদেশের প্রেক্ষাপটে? যদি তুমি সাহিত্যিক না হও, দ্বিতীয়ত তুমি যদি গ্রামার না পড়ো, তাহলে তোমার তো কোনো কাজই নেই, তুমি তো কিছুই পড়োনি, তাহলে আলটিমেটলি তোমার দ্বারা তো কিছু হবে না। বললাম তো, আমি অনেক ছোটোখাটো বই যা পেতাম আমি অনেক পড়েছি। ছোটো একটা বই কিনেছিলাম এক সময়, ছোট্ট একটা বই, দামটা নিয়েছিল 700 টাকা ওই সময়, সেই সময়ে 700 টাকা নিয়েছিল ছোটো একটা বই গ্রামারের। হ্যাঁ, মানে বিভিন্ন দোকানে গিয়ে আমি খুঁজতাম, মানে বিশেষ করে এই বগুড়াতে 2-3টা বই ছিল, এই বইঘর ছিল, এক স্টুডেন্ট কর্নার তো আছে, ফ্রেন্ডস আছে, তারপরে স্টুডেন্ট কর্নার আছে, ঠিক আছে, তারপরে আরও কাজল ব্রাদার্স আছে, ওখানে গিয়ে খুঁজতাম যে কোন বইটা দেখি তো একটু পড়া যায় কিনা বা নেওয়া যায় কিনা, পাইলেই টাকা ফ্যাক্টর না, কিনে ফেলতাম, কিনে একবার রিডিং দিয়ে নিতাম, যে ওখান থেকে আমি অল্প কিছু তো জানতে পারতাম। হ্যাঁ, যে হয়তো আমি একটা সেন্টেন্স আমি ওই 700 টাকা দিয়ে কিনলাম, যে একটা সেন্টেন্স আমি 700 টাকা দিয়ে কিনলাম। হ্যাঁ, এই জায়গাগুলো যেগুলো হয়তো দেখা যাচ্ছে অনেকে জানবেই না, ওগুলো বুঝবেই না ওই জায়গাটা। তো যাই হোক, আর এই ভাষাটা এমন একটা ভাষা, এই ভাষাটা যে দখল নিতে পারবে তার পেটের ভাতের অভাব হবে না। আমাকে একজন যে বলেছিলেন এই কারণে, হ্যাঁ, যে ইংরেজি নাও, ইংরেজি পারলে তোমার পেটের ভাতের অভাব হবে না, বুঝতে পারো? চাকরি পাইলেও হবে না, চাকরি না পাইলেও হবে না। এটা এমন একটা জিনিস যেটাকে তুমি যদি একটু দখলে নিতে পারো, তোমার চাকরির কথা ভাবতে হবে না। ভালো করে পড়তে চাকরি পাবাই, আর চাকরি না পাইলেও তোমার টাকার অভাব হবে না, তুমি প্রচুর ইনকাম করতে পারবা। ঠিক আছে? স্যার, পড়তে পড়তে চাকরির ধান্দা করতেছো, আবার পড়তেছো না, অতএব আলটিমেটলি কিছুই হবে না তোমার। হ্যাঁ, বলো। ওই যে বগুড়াতে একটা স্যার, ওই যে ওনাদের গ্রামে গেছিলাম হরিবাসরে, নাম হচ্ছিল চিত্তরঞ্জন স্যার, চিত্তরঞ্জন, ওনার হ্যাঁ, চলে কি, চিত্তরঞ্জন, হ্যাঁ। জি স্যার, ওই স্যারের সাথে আমি ওখানে পরিচিত হলাম। ওই স্যার তো মনে হয় যে প্রাইভেটই পড়াই। হ্যাঁ, ওই যে না, উনি তো, ও তো প্রি ক্যাডেট আছে না, বগুড়া প্রি ক্যাডেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে চাকরি করে, প্রি ক্যাডেট হাই স্কুল। ওই স্যারের সাথে মানে কথা মতো বললাম, মানে ওনাদের হরিবাসরে গেছিলাম তো, হুম 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 ওখান থেকে আমাদের বেশি দূরে না। হুম হুম। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। তোমাদের তাহলে মেইন কাজটা হলো ভয়েসটা বাদ রাখো, তোমাদের দরকার হলে অক্সিলারি ভার্বটাকে আবার করে পড়ে ফেলো, ঠিক আছে, ভালো করে। আচ্ছা, আর এই প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই গ্রামার বইটাকে মনে করবার যে চিবিয়ে খেয়ে নিবা, ঠিক আছে, তো চিবিয়ে খেয়ে নেবা। এখানে প্রচুর বিষয় আছে একদম, মানে কি গ্রামারের জন্য আর কিছু বই লাগবে না, আর কোনো বই লাগবে না, এত ছোটাছুটি করা লাগবে না, এই বইটাই যথেষ্ট তোমার জন্য। কি মনে হয়, বইটা কি একটু দেখছো, ভিতরে ঢুকছো না ঢোকোনি কেউ এখনো? স্যার জি স্যার। হ্যাঁ, কি মনে হয়, এই বইয়ের পাশাপাশি আর বই লাগবে কোনো, এটা যদি ঠিকমতো পড়ো? এটা ভালো স্যার, এই বইটা লাগবে। থেকেই আদার্স বই তৈরি করা হয়েছে, মানে হ্যাঁ। আমি আরো 2-3টা বইয়ের সঙ্গে কম্পেয়ার করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই তথ্যগুলি ওখানে দেওয়া। তো ওইটা বললাম যে গ্রামার বই আমি তোমাদের ভাবি যে অনেকে বলে না, আমাকে সেদিন ফ্রেন্ডস লাইব্রেরি আপনাদের বলে যে একটু বইটই লেখেন, আপনার ওই যে রফিক স্যারের নাম বলতেছে, যে উনি তো অনেক, আমি বলছি আমি কী লিখবো আসলে, আমাকে বলুক ছেলে মেয়ে যে গ্রামার বই লাগবে আমি বলবো, কিন্তু আমি আবার কি লিখতে যাব, লিখতে তো ঘুরে ফিরে একই জিনিস লিখবো, ঠিক আছে না, ঘুরে ফিরে তো একই জিনিস লিখবো, বই তো আছেই বাংলাদেশে, বই যে নাই তা তো না, শুধু পড়তে হবে, আলাদা করে আমি কি লিখবো, বরং আমি যে বোঝাবো সেটাই আমার জন্য যথেষ্ট। আবার আমি কি করে কি লিখতে যাবো বলো তো, যখন ফরম্যালি লিখতে যাবো ওই ঘুরে ফিরে একই জিনিস আসবো, মনে হচ্ছে কপি পেস্ট, ঠিক আছে, গ্রামার বই যেন কপি পেস্ট। হ্যাঁ, বললাম তো যে ইংলিশ গ্রামার বই থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে প্রচুর গ্রামার বই পড়েছি, এবং এখনও গ্রামার বই কিনি, খুব একটা পড়া হয় না, কারণ এই দেখে মনে হয় ঘুরে ফিরে ওই একই জিনিস। হ্যাঁ, দেখি একটু ভিন্নতা কোথায় পাওয়া যায়, ভিন্নতা, যদিও মডার্ন ইংলিশ একটু ভিন্ন রকমের হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, তবে ওটা নিয়ে এখন কনফিউশনে যাওয়ার দরকার নেই। যখন তুমি এই গ্রামার নিয়ে আরও বেশি গবেষণা করবা তখন ওইগুলো নিয়ে তুমি আলোচনা করবা। এখন বেস যেহেতু আমাদের চাকরি লেভেল এবং
মোটামুটি আমাদের ছাত্র জীবনের যে বেজটা, এই বেজের বাইরে আপাতত চিন্তা করার দরকার নেই। আর বাকিগুলো ছেলেমেয়ে গ্রামার বই মনে করে গাইড বইগুলোকে, হ্যাঁ, ওই মাস্টার, ওই অ্যাপেক্স, ওই কম্পিটিটিভ ইংলিশ গ্রামার রুলস, ওই নিড, এগুলো হচ্ছে কি, এগুলো কি গ্রামার বই বলো নাকি গাইড বই? এগুলো বলো তো। গাইড বই। এগুলো গাইড বই, বিভিন্ন চাকরি বা ইয়াকে ফোকাস করে তারা এখানে guide স্যার বই মানে বানায়। এমসিকিউ আকারে দেয় না, হ্যাঁ, আছে এগুলো- আপনার এক্সাম্পল গুলো নাকি এমসিকিউ আকারে দেয় না। হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম, যেগুলো গাইড বই তোমার বিভিন্ন ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে এগুলোকে টার্গেট করে ওরা ইয়ে করেছে, প্রেসক্রিপটিভ ব্যাপারটা এসেছে, ডেসক্রিপটিভ তো না। আর এখানে তো সেটা ডেসক্রাইব করে পুরো বিষয়টাকে মানে একদম একজন টিচারের মতো আলোচনা করতেছে। ঠিক আছে, এই বইটা আমি এইচএসসিতে পড়েছিলাম, আমার এক স্যার বলেছিলেন তুমি এইটা পড়ো, এইচএসসিতে বইটা আমি কিনে পড়েছিলাম। তখন থেকে আমার ইংরেজিতে পড়ার একটা আগ্রহ এসেছিল, বুঝতে পারছো? ইংরেজিতে পড়ার দুটো আগ্রহ ছিল, একটা হচ্ছে এই আমি ভাবছিলাম ইংরেজি সাহিত্য মানে গ্রামারটা আমার হবে, আমার গ্রামার ব্যাপারটার সাথে রিলেটেড হয়ে গেছিল। তো সবাই একটাই হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, পরে ইংরেজি সাহিত্য মানে দেখলাম গিয়ে শুধু এটা তবে আমি স্যার সাহিত্যকে এটা খুব এনজয় এটাতে করেছি। ভর্তি হয়েছিল। হ্যাঁ, আমি সাহিত্যকে এনজয় করেছি, এটা আমার খুব ভালো লেগেছে, এটা আমার খারাপ লাগেনি। সাহিত্য পড়ে আবার ভাবলাম যে আমি কি হব, পরিচালক হব, বুঝতে পারছো, ফিল্ম ডিরেক্টর হব। তো যা হোক, কপালে তো আর জুটলো না। স্যার ওইটা হইলে তো আর আমাদের পড়াতে পারতেন না, হয়নি? ভালো হয়েছে। হ্যাঁ, ডিরেক্টর এখন নিজের জীবনেই হচ্ছি। স্যার তাহলে তো আপনি একটা বরবাদ মুভির ইয়া করতেন। আরে সেই রকম না, আমি সাহিত্য পড়ে ওইসব বরবাদ টরবাদ করতাম না, সাহিত্যিক রিলেটেড এই জাতীয় সিনেমা বানাতাম। আমার খুব ইচ্ছা ছিল, এত নভেল পড়েছিলাম আর এত বই পড়েছিলাম আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেই, যে আমার টার্গেটই হয়ে গেছিলো যে আমি গল্প লিখবো এবং সিনেমা বানাবো। কারণ আমার এক সময় মনে হয়েছিল মানুষ গল্প পড়বে না, ঠিক আছে, এরকমটা মনে হচ্ছিল। এবং আমি এক বন্ধুকে বলেছিলাম যে আমি গল্পটা বানাবো কেমন জানো, যে আমার সিনেমাগুলো হবে লাইভ সিনেমা, যেগুলো এখন হচ্ছে। দেখো সেই সময় আমি ভেবেছিলাম এটা হচ্ছে 2007-08, যে আমি সিনেমা বানাবো কেমন জানো, যে কোনো একটা পরিবারকে টার্গেট করব, আমার কোনো ইয়া থাকবে না, কোনো অভিনেতা অভিনেত্রী থাকবে না, আমি একটা পরিবারের কাছে যাব, সেখানে গিয়ে আমি থাকবো, ওদের একটা তাঁবু গেড়ে ওখানে থাকবো এবং তাদের পুরো জীবনীকে আমি তুলে ধরবো, যে পুরো একটা বছরের কি কি করে, একটা বছরই আমি ওই জায়গায় থাকবো এবং সেটার উপর একটা সিনেমা বানাবো। তারাই হবে আমার অভিনেতা, তাদেরকে আমি টাকা দিব, বুঝতে পেরেছো? মানে ঠিক একদম বাস্তব জীবনীকে আমি তুলে ধরবো, যে কীভাবে কি করে। এরকম আমার ইয়া ছিল গল্প, যে আমি জীবন থেকে সরাসরি গল্পগুলো নিব, জীবন মানে একদম বাস্তব ইয়া হবে, তারা অভিনেতা অভিনেত্রী হবে, মারামারি করে ওরা, গন্ডগোল করে, ইয়া করা সব আমি করব, তাদেরকে জাস্ট অনুমতি নিব এবং সেখানে আমি থাকবো এবং তাদের আড়ালে আমি কাজগুলো করব। ক্যামেরা ট্যামেরা এমনভাবে থাকবে যে তারা নিজেরাও বুঝবে না কখন তাদের ইয়া করা হচ্ছে, বুঝতে পারছো? এরকম। স্যার আমাদের নিয়ে একটা বানান স্যার ওরে প্লিজ। বাবা, সে জীবন আর নেই, সেগুলো শেষ। আচ্ছা, তো ঠিক আছে, তো অনেক কথা বললাম, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট।